ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যর সমস্ত অঙ্ক সমাধান করার আগে এই গাণিতিক বাক্যটা কি সে বিষয় সম্পর্কে আলোচনা করব। দেখো, গাণিতিক বাক্য হলো যে সংখ্যায় বা যে অঙ্কে গাণিতিক যে চিহ্ন ব্যবহার করা হয়। গাণিতিক চিহ্ন কি তুমি জানো যে গাণিতিক চিহ্ন হলো চারটা: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটা চিহ্ন এবং তিনটা ব্র্যাকেটের তিনটা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর এই থার্ড ব্র্যাকেট আকারে, এই সাতটা চিহ্নের সাতটা আকারে প্রকাশ করাকে গাণিতিক বাক্য বলে। এখন ব্যাপারটা কি, বিষয়টা হলো যে লিখিত অঙ্কগুলো আমরা করি, এই অঙ্কগুলা করতে আমাদের যে প্রক্রিয়াগুলা, প্রথমে যে কাজটা করতে হবে, দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, তৃতীয়ত যে কাজটা করতে হবে, এই যে আমরা লাইন বাই লাইন অঙ্কগুলো করে আসি, সেই অঙ্কগুলো এই গাণিতিক চিহ্ন ব্যবহার করার মতন সেই সিরিয়াল মেনটেন করাকেই বলে গাণিতিক বাক্য। দেখো, তোমার একটা ব্যাপার যদি বলি, ধরো রহিমের কাছে ধরো 500 টাকা আছে, 500 টাকা আছে। এখন আমরা চিন্তা করলাম যে 500 টাকা থেকে সেখান থেকে 200 টাকা ধার দেওয়া হলো, অবশিষ্ট টাকা কত? অবশিষ্ট কত? ধরো এইটা একটা অঙ্ক। এখন আমরা যদি এই অঙ্কটা লিখিত আকারে করতে যাইতাম, তাহলে আমরা কি লিখতাম? রহিমের কাছে আছে 500 টাকা, ধার দিল কত? 200 টাকা, অবশিষ্ট হলো, বিয়োগ করি, অবশিষ্ট বিয়োগ করলাম, এখানে আসলো কত? 300 টাকা হলো অবশিষ্ট। এখন এই রকম যে লিখিত অঙ্কগুলা, এই লিখিত অঙ্কগুলা এই যে ব্র্যাকেট আর এই যে চিহ্নগুলো সাংকেতিকভাবে প্রকাশ করাকেই বলে গাণিতিক চিহ্ন। দেখো, আমরা প্রথমে কি কাজ করছি, আমরা এটা থেকে এটা বাদ দিছি। দেখো, তাহলে আমাদের গাণিতিক বাক্য কি হইতো? এই যে 500 বিয়োগ তোমার হলো কত? 200, এইটাই তোমার গাণিতিক বাক্য, সমান সমান কত? 300, এইটাই তোমার গাণিতিক বাক্য হইতো। এখন যদি এইখানে এইটুকু করার পরে বলতো তার কাছে ধার দেওয়া হলো, আচ্ছা দিল, ধার দেওয়ার পর তো একটা টাকা থাকতো, সেই টাকাকে বললো কি, সে টাকার 5 গুণ টাকা রহিমের আছে, রহিম না, ধরো শফিকের আছে। এখন তোমার করতে হইতো কি, প্রথমে রহিমের টাকাটা 500 টাকা লিখতে হইতো, লেখার পরে তোমার 200 টাকা বিয়োগ করতে হইতো, এ কিন্তু লিখিত। বিয়োগ করার পর তোমার কি করতে হইতো, যে অবশিষ্ট থাকতো সেই অবশিষ্টর সাথে 5 আবার গুণ করতে হইতো, লিখতে হইতো যে রহিমের কাছে আছে এত টাকা, 1 গুণ সমান এত টাকা, তার 5 গুণ শফিকের আছে সমান 5 গুণ দিয়ে 5 গুণ দিলে হইতো। সেই অঙ্কগুলাকে একবারে তুমি কিভাবে প্রকাশ করবা? একবারে প্রকাশ করতে গেলে তোমাকে লিখতে হইতো প্রথমে 500, প্রথমে কি করতে হইতো? প্রথমে করতে হতো বিয়োগ, এই যে প্রথমে বিয়োগের কাজটা করলাম, 200 বিয়োগ করলাম, এই ফার্স্ট ব্র্যাকেট। তুমি জানো যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় এই যে এইভাবেই ফার্স্ট ব্র্যাকেটগুলো ব্যবহার হবে। তো বিয়োগ করার পর যে ফলটা বের হবে, একটা ফল বের হবে না, সেই ফলের সাথে তোমার কি হবে? গুণ হবে 5, এইটাই তোমার গাণিতিক বাক্য। এখন সেইটার সাথে আরো যোগ হইতে পারতো, আরো টাকা আমকের বিয়োগ হইতে পারতো, বাদ হইতে পারতো। এই ক্যাটাগরিতে সব প্রথমে কোনটা হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, সেইটার জন্য ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যোগ, বিয়োগ, গুণ, ভাগের মাধ্যমে যখন তুমি অঙ্ক প্রকাশ করবা, সেটাকেই বলবে গাণিতিক বাক্য। তো এখানে যদি আমরা করি, ধরো এখানে হবে 300 গুণ 5, তাহলে 3 5 1500, এইটাই তোমাকে এইখানে লেখে করতে হইতো। রহিমের কাছে আছে 500 টাকা, ধার দেয়া হলো কত? 200 টাকা, অবশিষ্ট রইল 300 টাকা। এখানে শফিকের আছে রহিমের টাকার অবশিষ্ট টাকার 5 গুণ, আবার লিখতে তো শফিকের আছে রহিমের টাকার 5 গুণ সমান সমান 300 গুণ 5, 300 গুণ 5, এই ক্যাটাগরিতে তোমাকে করতে হতো। 300 গুণ 5 করার পর তোমার অ্যান্সার কি হইতো? 300 গুণ 5 করার পর তোমার অ্যান্সার হইতো এখানে 3 5 1500, এই অ্যান্সারটা হইতো। সেই কাজটাই এই গাণিতিক বাক্যগুলোতে খুব সহজভাবে গাণিতিক চিহ্ন অর্থাৎ অঙ্কের যে চিহ্ন, সেই চিহ্ন ব্যবহার করার পরে এবং কোন কাজটা আগে করতে হবে সেইটাকে ঠিক করে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করে অঙ্ক করাকে কি বলে? গাণিতিক বাক্য। তো ভিউয়ার্স,
আশা করছি তুমি বুঝতে পারছো যে সমস্ত লিখিত অঙ্কই গাণিতিক বাক্যে প্রকাশ করা যাবে। তুমি লিখিত অঙ্ক জাস্ট ভাববা যে প্রথমে এই লাইনটা করতে হবে, তাহলে সেই দুইটা প্রথমে ব্যবহার করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটে। তারপর তুমি চিন্তা করলে এরপরে কি করতে হবে, এটার অ্যান্সারের সাথে এইটা করতে হবে, ওইটা সেকেন্ড ব্র্যাকেট দাটকাইতে হবে। তারপর তুমি চিন্তা করলে এইটার পরে কি করতে হবে, এটা থার্ড ব্র্যাকেটে করতে হবে, ওইটা থার্ড ব্র্যাকেট দাটকাইতে হবে। এইভাবে তুমি যখন দেখবে যে কোন কাজটা আগে করতে হবে, সেটা ফার্স্ট ব্র্যাকেট, সেটা সেকেন্ড ব্র্যাকেট, সেটা থার্ড ব্র্যাকেট, এইভাবে ইউজ করে তোমাকে অ্যান্সার করতে হবে। এক প্রকার সরল বাক্য, তুমি সরল অঙ্ক করতে, সেই সরল অঙ্কগুলোই এই গাণিতিক বাক্য। তো ভিউয়ার্স, আশা করছি তুমি গাণিতিক বাক্য সমস্ত ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা এই গাণিতিক বাক্যের উপর নির্ভর করে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কভার করব। তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের একটা অঙ্ক, একটি টেনিস বলের মূল্য 24 টাকা। ওকে, একটা ক্রিকেট ব্যাটের মূল্য হলো 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ক্রয় করলো একটি এবং একটি ব্যাট ক্রয় করে দোকানদারকে 246 টাকা দেওয়া হইলো, পরিশোধ করা হইলো। এটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। দেখো তুমি একটা ব্যাপার দেখো যে ক সংখ্যক টেনিস বল ক্রয় করছে, ক সংখ্যক টেনিস বল, একটা বলের দাম কত, একটা বলের দাম হলো 24 টাকা। এলো একটা বলের দাম, কি সে কিনছে কয়টা, ক সংখ্যক বলতে বোঝাইতে চাচ্ছে যে সে 10টা বল কিনতে পারে, 20টা বল কিনতে পারে, 30টা বল কিনতে পারে, এমন বিষয়গুলো কিনতে পারে। সেই বলগুলা আর একটা ব্যাট কিনে সে এত টাকা পরিশোধ করছে। তো এই অঙ্কগুলো আমরা যদি লিখিতভাবে করতাম, ধরো লিখিত মূল্য করলে, লিখিত যদি করতাম, তাহলে আমরা এই 246 থেকে আমরা 150, একটা ব্যাটের মূল্য 150 বাদ দিতাম, যেই টাকাটা থাকতো সেই টাকারে আমরা এই যে একটা লিখতাম যে একটা ব্যাট, তোমার 24 টাকায় পাওয়া যায় একটি বল, 1 টাকায় পাওয়া যাইতো কত, আর এই যে এই টাকায় পাওয়া যাইতো কত। আমরা এরকম ঐকিক নিয়মে করতাম। তো সেটা কি বলতে হবে, গাণিতিক বাক্য করতে হবে। গাণিতিক বাক্যটা কি, দেখো একটা অঙ্কে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা, এবং চলক বলতে এই যে ক ধরলাম, ক, এই যে এক্স, এই যে ওয়াই, এইগুলা ধরা, এইগুলাকে বলে চলক। তার মানে একটা অঙ্কে এই সাংকেতিক চিহ্ন, চলক এবং ব্র্যাকেট, বন্ধনী ব্যবহার করে যে সমাধান করা হয় সেটাকেই বলে কি, গাণিতিক বাক্যে সমাধান। এইটা সরল অঙ্ক, তুমি সরল অঙ্ক করে আসছো, সরল অঙ্ক আর গাণিতিক বাক্য একই কথা। তার মানে ওই সরল অঙ্ক ছিল গাণিতিক বাক্য। তো দেখো এই ক্যাটাগরি অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা আগে করতে হবে, এইটা মাথায় রাখার পরেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো 24টা বল, ওকে, তাহলে এই 24টা বলের সাথে কি করতে হবে, বলের মূল্য, ওই যে মূল্য ক সংখ্যক, তাহলে এই যে ক দিলাম গুণ, এটা একটা ব্র্যাকেটে, কারণ এটার সাথে এটা সম্পর্ক, ব্র্যাকেটে আটকে যাবে। এখন এইটা আর কি বলছে, আর হলো 150 টাকার ব্যাট কিনছে, এই দুইটা মিলায় আমরা কত টাকা দিছি, এই যে লিখলাম 150 টাকার একটা ব্যাট, এইটা দুইটা মিলে কত দিছি, আমরা দুইটা মিলে 2, 4, 6 টাকা দিছি। এইটা হলো তোমার গাণিতিক বাক্য। বিষয়টা কি, তুমি কিছু ক সংখ্যক বল, দোকানদারকে যখন তুমি টাকা দেবা, 10টা বল যদি কেনো, ধরো 10টা বল তুমি কিনছো আর একটা ব্যাট কিনছো, কেনার পরে ধরো এই টাকাটা দিছো, তাহলে এই তো মোটো ব্যাপার, এই দুইটার সমষ্টি। তাহলে তুমি কিনলো ক সংখ্যক বল, তাহলে আমি লিখলাম ক সংখ্যক বল। এই ক বলতে ধরো 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 30টা হইতে পারে, এই সংখ্যক। এখন ওরা বলে না, আমাদেরকে বের করতে হবে। তো এইটা হইলো, আর আমরা কি করলাম, একটা ব্যাট কিনলাম, প্লাস এই যে একটা ব্যাটের দাম হলো 150 টাকা, এই দুইটার সমন্বয়ে আমাদের এই টাকাটা দিলাম। এখন এইগুলা বের করতে হলে একটা সমান ইউজ করতে হবে, কারণ কি এই দুইটা মিলে আমি কত টাকা দিলাম, এই দুইটা মিলে আমি 246 টাকা দিলাম। এখন এইখানে একটা ব্যাপার হলো, সমানের আগে যে সংখ্যাগুলো থাকে, সমানের আগে যে সংখ্যাগুলো থাকে, ওইটা ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়। যদি যোগ থাকে তাহলে হয় বিয়োগ, যদি বিয়োগ থাকে হয় হলো যোগ, যদি গুণ থাকে হয় হলো ভাগ, আর ভাগ থাকলে হয় এই যে গুণ, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তো দেখো আমাদের বের করতে হবে ক, ওরা বলছে যে এটি একটি গাণিতিক বাক্য প্রকাশ করো, গাণিতিক বাক্য সমাধান করো। তাহলে কতগুলো বল কিনছে, এটা আমাদের গাণিতিক বাক্য এই সমাধান করতে হবে। তাহলে আমরা করলে এইটা ছিল কি যোগ, আমাদের সব একবারে সব শুধু কর মানটা রাখতে হবে। যখন তোমাকে গাণিতিক বাক্য সমাধান করতে হবে তখন এটারে বলে চলক, এটারে কি বলে চলক। এই চলক ক ধরো, খ ধরো, এক্স ধরো, ওয়াই ধরো, শুধু এইটা এক পাশে রাইখে বাকি পাশে সমস্ত মান বের করতে হবে। তাহলে প্রথমেই কাজ হবে কি, এই যোগটা এই পাশে নেওয়া। তাহলে দ্বিতীয় লাইনে কি হবে, দ্বিতীয় লাইনে হবে 24 এই যে ক সমান এই যে আমি 2, 4, 6 বিয়োগ 150। দেখো আমাদের কাজ কি, আমাদের এই পাশে শুধু ক রাখতে হবে, এই ডট মানেও গুণ, আমি গুণই দিয়ে দিলাম। যোগ থাকলে বিয়োগ করলাম, বিয়োগ এই পাশে আনলাম বিয়োগ। এখন কি বাড়াবে,
24 ক সমান সমান, এখানে কিছু নাই মানে গুণ, তুমি না দিলেও হবে, সমস্যা নাই। এখানে বিয়োগ করলে কত হয় দেখো, তুমি যদি এখানে বিয়োগ করো, ধরো 100 গ্যাপ থাকে, 100 গ্যাপের 4 কম, তাহলে তুমি বলতে পারো 96। এখন 96 দেখো, এই ক এটা কি হচ্ছে 24 কি অবস্থা আছে, 24 আছে গুণ অবস্থাতে, তাহলে গুণ যায় কি হবে, গুণ যায় কি হবে, ভাগ হবে। তাহলে আমরা ক রাখলাম, ক সমান সমান 96 ভাগ এই 24। সুতরাং ক সমান সমান 24 দিয়ে ভাগ করলে কত হবে, 24 গুণ 48 গুণ 96, তাহলে 4 বার যাবে, তাহলে 4। তার মানে সে ক সংখ্যক বল কিনছে কত, 4টা। তাহলে উত্তর কি, উত্তর ক সংখ্যক বল সমান সমান 4টা বল ক্রয় করেছে। এই হলো তোমার অ্যান্সার। তো এই মূলত ব্যাপারগুলো যখন তুমি লেখে করতা, যে সে এই দুইটা মিলে এত টাকা দিল, বিয়োগ করার পরে এত টাকা থাকলো, একটা ইসের দাম এত টাকা, এই কয়টার দাম কত হয়, এরকম ঐকিক নিয়মে যে করতা, সেইটাকে একবারে কোনটা আগে করতে হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, এটা হিসাব করে অঙ্কর ক্যালকুলেশন করাটাকে বলে গাণিতিক বাক্য। তো ভিউয়ার্স, আশা করছি তুমি এই গাণিতিক বাক্য সম্পর্কে তুমি ক্লিয়ার ধারণা নিতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিউয়ার্স, আমরা আজকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের এই 2 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানদারকে খ সংখ্যক টাকা দিলে দোকানদার তাকে 116 টাকা ফেরত দিল। আসলে বিষয়টা কি, দেখো রোমেলা কিছু টিস্যু কিনছে, টিস্যু বক্সের দাম ছিল কত, একটা টিস্যু বক্সের দাম ছিল 48 টাকা। এখন কতগুলা কিনছে সেইটা বলে নাই, সেইটাকেই ওরা ক সংখ্যক দ্বারা প্রকাশ করছে, যে কতগুলা হইতে পারে, 2টা হইতে পারে, 4টা হইতে পারে, 10টা হইতে পারে, একটা, যে কয়টাই কিনছে সেই সংখ্যাকে এটা দ্বারা প্রকাশ করছে। এবং দোকানদারকে সে খ সংখ্যক টাকা দিছে, দোকানদারকে খ সংখ্যক টাকা দিছে, মানে ধরো সে এইখানে 2টা কিনুক, 5টা কিনুক, 10টা কিনুক, কেনার পরে একটার দাম যদি এই কয় টাকা হয়, তাহলে 10টার দাম গুণ করতে হবে, 15টার দাম গুণ করতে হবে, 2টার দাম হলে 2টার দাম গুণ করতে হবে। গুণ করার পর যে কত টাকা হয়েছে মোট, মানে কেনার পরে মোট যত টাকা হয়েছে সেই টাকাকে এই খ দ্বারা প্রকাশ করছে। খ এটা কি, এটা হলো মোট, এটা মোট দ্বারা প্রকাশ করছে। এই মোট টাকা থেকে তারপর 116 টাকা ফেরত দিছে। এইটার গাণিতিক বাক্য বলতে তোমাকে আমি যদি অঙ্কটা হিসাব করে বোঝাই, ধরো 2টা বক্স যদি কেনে, তাহলে 2টা গুণ 48 টাকা, তাহলে 48 হলো কত, 96। এই যে 96, এইটাকে ওরা খ দ্বারা প্রকাশ করছে, যে মোট এইটা থেকে ধরো 96 টাকা না দিয়ে ধরো 100 টাকা দিছে, এই 100 টাকারে খ দ্বারা প্রকাশ করছে। সেখান থেকে ফেরত পাইবে ধরো এই যে 5 টাকা ফেরত, এই যে এনে যেরকম ফেরত, এইটাও হবে সেই রকম, যে খ সংখ্যক টাকা দেবে, তার সাথে এই 5 টাকা ফেরত আসবে। তাহলে এইটার যদি আমি গাণিতিক বাক্য করি, ক এবং খ এর মাঝে সম্পর্ক কি, দেখো ক এর মাঝে সম্পর্ক হলো, এক যদি আমি বলি, তাহলে একে কি, ক এটা হলো ক সংখ্যক তোমার টিস্যু বক্স কিনছে, একটার দাম কত, 48 টাকা, এইটা ক সংখ্যক টিস্যু বক্সের গুণ, সমান সমান কি, সমান সমান হলো মোট কত, মোটে খ দ্বারা প্রকাশ করছে, করার পরে এই যে বিয়োগ 116, এইটাই হলো তোমার ক এর গাণিতিক বাক্য। আমি এই কর ব্র্যাকেটটা মুছে দিচ্ছি। দেখো একটার দাম কত, 48 টাকা, কিনছে কতগুলো, ক সংখ্যক কিনছে, আমরা জানি না, হইতে পারে এটা 2, হইতে পারে 4, হইতে পারে 5, এই ব্যাপারটা। এই দুইটা গুণ করার পরে যদি একটার দাম হয় 48, দুইটার দাম হবে 96, তিনটার দাম হবে, গুণ করার পর 4টার দাম হবে গুণফল, সেইটারে বলে কি মোট, সেটারে কি দাঁড়াইছে, ওই যে খ দ্বারা প্রকাশ করছে। আবার সেইটা থেকে 116 টাকা বিয়োগ, কারণ কি এই টাকাটা সে বাদ দিলে আসল টাকাটা হয়ে যাবে। এইটাই হলো তোমার গাণিতিক বাক্য। এখন 2 নাম্বার যদি আমরা দেখি, যে 2 কি বললো, ক এর মান 5 ধরো, তাহলে আমরা জানি যে কি, আমরা জানি যে গাণিতিক বাক্যটা কি ছিল, গাণিতিক বাক্য ছিল ক গুণ 48 সমান সমান খ বিয়োগ 116, এই তো ছিল। এখন বলছে ক এর মান 5 হলে খ এর মান কত, ক এর মান 5, তাহলে খ এর মান কত, এই যে খ এর মান আমরা জানি না, তাহলে ক এর মান আমরা দিয়ে দিলাম 5 গুণ 48 সমান সমান খ বিয়োগ 116, এই হলো দাঁড়াইলো। এখন এটা গুণ করলে আমরা কত হয়, তুমি জানো যে 5 আর 40-এর 0, হাতে আমার কত 4, 4 × 5 = 20, 20 আর 4 24 সমান সমান খ মাইনাস 116। এখন তুমি দেখো যে আমাদের জিজ্ঞেস করছে খ এর মান কত, তাহলে খ এর মান কি এখানে বের হয়েছে না,
এই যে চিহ্নওয়ালা সংখ্যা, এই সংখ্যার দিকে আমরা নিয়ে যাব। সংখ্যা দিলে কি হবে? 2 4 0। তুমি জানো যে সমান সমান যদি থাকে, কোনো সমান সমান থাকে, সমান সমানের এই পাশে যদি এইটা যদি যোগ থাকে এই পাশে হয় বিয়োগ, এটা যদি বিয়োগ থাকে এইটা হয় হলো যোগ, এটা যদি ভাগ থাকে এইটা হয় গুণ, এটা যদি গুণ থাকে এইটা হয় ভাগ। এখন আমাদের যেহেতু খর মান লাগবে, তাহলে তো খর সাথে আমি এই সবখানি কি রাখতে পারি না? আমরা কি রাখতে পারি না? আমাদের শুধু খর মান বের করতে হবে। তাহলে খর মান বের করতে হলে কি এইটা সমান সমানের এই পাশে নিয়ে আসতে হবে। তা আমরা এইখানে না লিখে আমরা ধরো এইখানে ধরো এটা মুছে দিয়ে আমরা এইখানেই দেখাই যে তাহলে আমাদের কি দাঁড়ায় 240, এই যে 240, এই যে যোগ 100, এই যে 16 সমান সমান খ। কি করলাম? আমাদের খর মান লাগবে, তার জন্য আমরা এই যে বিয়োগলা চিহ্ন সবসময় আগের একটা ফলো করে, কি করে? আগের একটা। তাই আগে কি চিহ্ন ছিল? বিয়োগ চিহ্ন। বিয়োগ এই পাশে আসলে কি হবে? ওই যে বিয়োগ আসলে যোগ হবে, যোগ আসলে বিয়োগ হবে, এই যে সমান সমানটা হলো যোগ হলো। তাহলে কত টাকা? তাহলে খ এর মান হবে হলো তাহলে 240 আর 100 356, 356 সমান সমান খ। এই 356 সমান সমান খ, আর এই যে খ সমান সমান 356 একই কথা। তো এই তো মূলত অঙ্ক যে ক এর মান 5 হলে খ এর মান কত, এই যে আমরা খ এর মান বের করলাম। তো খ এর মান ছিল কত টাকা? খ এর মান ছিল, তাহলে আমরা যদি এখন এই গাণিতিক ব্যাক করে আমরা একটু যাচাই করি, দেখো আমরা এইটুক তোমাকে করতে হবে না, পরীক্ষার খাতায় এইটুক তোমাকে করতে হবে না, আমরা তোমাকে বোঝাই দিচ্ছি। দেখো অঙ্কটা ছিল ক গুণ হলো 48 সমান সমান খ বিয়োগ 116। তাহলে কর মান 5, তাহলে এইখানে দাঁড়ায় গেল 240 টাকা। তাহলে এখানে কত? 240 টাকা হলো মূল দাম। কত? দাম। ক্ষয়ের মান বাড়াইলো কত? ক্ষয়ের মান বাড়ালো 356, এই যে 356। তাই সেখান থেকে কত বিয়োগ হবে? 116। তাহলে 116 বিয়োগ করলে এই ধরো এই 240ই হবে, এই যে এটা বিয়োগ করলে এই 240ই হবে। দেখো এই হলো মূলত ব্যাপার। তাহলে দাম, এই অঙ্কটাই এই যে আমরা মোট ক্ষয়ের মান বাইর করে ফেললাম। ক্ষয়ের মান থেকে আবার ওইটা বিয়োগ করলে ওই মোট দামই হয়। জাস্ট তোমাকে প্রমাণ করে দেখালাম, এইটা তোমার করতে হবে না, আমি জাস্ট তোমাকে বোঝাই দিলাম যে ওটা থেকে ওটা বাদ দিলে এই যে আসল দাম হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করছি এই অঙ্কটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। নেক্সটে আমি পরবর্তী অঙ্ক তোমাকে সমাধান করবো। আজকের মতন বাই। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমরা তোমাকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক বাক্যের এই 3 নাম্বার অঙ্কটা সলভ করব। দেখো অঙ্কটা সলভ করার আগে সবচেয়ে বড় অঙ্কটা পড়ে দেখি যে আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো। আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো। এই ক সংখ্যক বলতে কি বোঝাচ্ছে? ক সংখ্যক বলতে বোঝাচ্ছে কিছু পরিমাণ ডিম কিনলো। সেটা একটা হইতে পারে, সেটা দুইটা হইতে পারে, সেটা 5টা 10টা এনিথিং হইতে পারে। সেইটা বুঝেছে ক সংখ্যক কিছু পরিমাণ, কত আমরা জানি না। ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানদারকে মোট ক সংখ্যক টাকা দিল। এখন দোকানদার থেকে যখন তুমি ডিম কিনবা, দোকানদারকে টাকা পরিশোধ করা লাগবে না। এখন কয়টা ডিম কিনছে সেটা বলছে ক সংখ্যক, বলে দেয় না কত টাকা ডিম। এখন একটা ডিমের দাম কত টাকা? 12 টাকা। এখন তুমি একটা ডিম কিনছো না দুইটা কিনছো না 5টা কিনছো না 50টা কিনছো, সেটা কি বলে দিছে? না, বলে না। কি বলছে? ক সংখ্যক। তাহলে তুমি যখন দোকানদারের টাকা দিবা, টাকার কথা কি বলতে পারবা যে দোকানদারকে 24 টাকা দেওয়া হলো, 60 টাকা দেওয়া হলো, কারণ আমাদের তো কয়টা ডিম কিনছে এখানে বলেই নাই। এইটাই মূল অঙ্ক যে তিনি ক সংখ্যক কলা কিনছে, একটা কলার দাম ক সংখ্যক ডিম কিনছে, একটা ডিমের দাম 12 টাকা, আর সে পরিশোধ করেছে ক সংখ্যক টাকা। এই হলো ব্যাপার। তো দেখো এক নম্বরে কি বলছে? ক আর খ এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা একের যদি সমাধান করি, ক আর খ এর মধ্যে সম্পর্ক কি? দেখো ক হলো কলার পরিমাণ, ক কি? কলার পরিমাণ। 12 কি? 12 হলো কলার দাম, তাহলে গুণ দিলাম, এই যে দাম। এই দুইটার দাম যখন গুণ করো তখন কি হবে? খ সংখ্যক টাকা পরিশোধ করতে হবে। ধরো কলার দাম যদি 1 টাকা হইতো, তাহলে 12 কে এত গুণ 12 সমান 12 কে 12 টাকা দেয়া লাগতো। যদি কলা দুইটা হইতো তাহলে 2 গুণ 12 24 টাকা দেওয়া হতো। যদি কলা তিনটা হইতো 3 গুণ 12 সমান 36 টাকা দেওয়া হতো। তো পুরা এই যে সংখ্যাগুলা, এই কলা যে কয়টা সেটা বলে দেয় না। যদি বলে দিত তাহলে আমরা পাওয়া যেতাম। তো সুতরাং এইটাই তোমার একের সমাধান হলো, এইটাই তোমার সম্পর্ক। এটাই কি? এটাই তোমার গাণিতিক সম্পর্ক, এটাই তোমার উত্তর তুমি লিখতে পারো। এখন দেখো আমরা 2 নাম্বার দেখি। 2 নাম্বার বলছে ক এর মান 10 দেওয়া, 10 11 15 দেওয়া বলে খ এর মান কত? দেখো ক এর মান বলতে কি? এই যে তুমি যে কলা কিনছিলা, কয়টা কলা কিনছিলা? ওই একবার বলছে যে 10টা কলার হিসাব করো যে তুমি 10টা কলা কিনছিলা, একবার বললো যে 11টা কলা কিনছিলা, একবার বললো 15টা কলা কিনছিলা। এইটা এতগুলা কলা কিনছিলা, একটা কলার দাম কত? 12 টাকা। তাহলে তুমি যদি লিখতা যে
একটা কলার দাম কত 12 টাকা, সুতরাং 10টা কলার দাম কত সমান সমান এই যে 10 গুণ 12 এরকম করতাম। আবার একটা কলার দাম কত, একটা কলার দাম 12 টাকা, 11টা কলার দাম কত, তাহলে 11 সমান সমান 12 গুণ 11 এরকম হইতো। এইরকম ক্যাটাগরিতে পুরো অর্ডার একই দাম। তো এইটারে গাণিতিক বাক্যে প্রকাশ করলে যদি আমি বলতাম যে একটা কলার দাম কত টাকা, একটা কলার দাম হলো 12 টাকা, 10টা কলার দাম কত, তাহলে 12 গুণ 10 সমান সমান কত 120 টাকা। এইটা সেই খ, এইটা দ্বারা সেই কি বুঝাইছে, খ বুঝাইছে, টাকা বুঝাইছে, এইটাই সেই টাকা। তাহলে আমরা 2 এর থেকে লিখি, ধরি বা দেয়া আছে, হ্যাঁ তুমি লিখতে পারো দেয়া আছে, দেয়া আছে ক সমান সমান কত 10 11 আর হলো 15। তাহলে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে বলতে প্রশ্ন অনুসারে কি হয়, প্রশ্ন মতে কি হয়, এই যে ক গুণ 12, ক গুণ 12 দিলাম কেন, দেখো একটা কলার দাম 12, তুমি কয়টা কলা কিনছো, এটা হলো কলার পরিমাণ, যে ক সংখ্যক কলা কিনছে, কত কলা কিনছে সেটা বলে নাই, তাহলে ক সেই পরিমাণ, এত গুণ সমান সমান এই যে খ, এই খটা এলো তোমার। তাহলে তুমি লিখতে পারো ক, আমি যদি ধরি ক কত, ক হলো 10 ধরলাম, 10 গুণ 12 সমান সমান, তাহলে এটা ক সংখ্যক কলা হবে কত 120। এই আরেকটা ব্যাপার। এখন আবার যদি আমি করি, আবার যদি করি, তাহলে এবার তোমার ক গুণ 12 সমান সমান কত নাই, তাহলে ক মান কত, এবার ক মান হলো 11 গুণ 12 সমান সমান 11 গুণ 12 কত হয় 120, 100 হলো 131 এইটা। আবার যদি আমি তোমাকে দেখি যে ক, ধরো আবার আমি আবার লিখলাম, আবার ক গুণ 12, ক বলতে কতগুলো কলা 15টা কলা, আমরা সিরিয়াল ধরে ওরা বলে দিতে তাই। আর একটা কলার দাম কত 12 সমান সমান কত, ক এর মান হলো 15 গুণ হলো তোমার 12, 15 গুণ 12 কত হলো 5 12 60, 5 12 60, 60 60 120 আর হলো 15 গুণ 30, তাহলে 150। এই হলো মূলত ব্যাপার আছে, তাহলে হলো এই টাকা। তাহলে তুমি উত্তর কি লিখতে পারো, উত্তর হবে কি ক এর মান, যদি ক এর মান 10 11 15 হলে টাকার পরিমাণ হবে, টাকার পরিমাণ কত হবে, প্রথমে হবে 120 131 150। এই হলো তোমার উত্তর। তো ভিউয়ার্স, আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক বাক্যর এই অঙ্কটা আমি আজকে সলভ করে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা ব্যাপার বলি, গাণিতিক বাক্য জিনিসটা কি। দেখো, আমরা যে সরল অঙ্ক থেকে ওই সরল অঙ্ক করে আসছি, ওইখানে ঐকিক নিয়মে এ যাবৎকালে ঐকিক নিয়ম বলো, শতকরা বলো, লিখিত অঙ্ক বলো, যেই অঙ্কগুলা তুমি করছো, ওই অঙ্কগুলো প্রথমে যেই কাজটা করছো সেই কাজটা যোগ বিয়োগ গুণ ভাগ এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভাগে বিভক্ত করে সমাধান করাকেই গাণিতিক বাক্য বলে। আমি তোমাকে একটা ব্যাপার বলি, দেখো একটি পোশাক কারখানায় এতজন শ্রমিক কাজ করেন এবং 200 জন শ্রমিক নতুন আসলো, তাহলে তুমি ওইখানে কি লিখতা, যে এতজন শ্রমিক কাজ করে, 6 4 3 2 নতুন আসলো দিয়ে তুমি যোগ করতা 200 3 1, এই যে যোগ করতা, তারপর এখানে যা হইতো, ধরো এখানে বিয়োগ করার যোগ করার পর যা হইতো সেটার সাথে আবার ওই যে কতজন, কিছুদিন পরে কতজন লোক চলে গেল, এই যে আমরা ওই এই ফলের সাথে এই অ্যান্সারের সাথে আমরা এটা করতাম কি বিয়োগ করার পর আবার কি হচ্ছে, এটা আমরা লিখিতভাবে করতাম। এখন তুমি জাস্ট ভাবো, প্রথমে তুমি কি কাজ করছিলা, প্রথমে এই লোকের সাথে যোগ করছিলা, তাহলে আমরা এই যোগটা আগে করব। এইটাই আমাদের গাণিতিক বাক্য। যোগ করব কি, এই যে আমরা এইটা একটা ঘর রাখলাম, ধরো এইটা একটা ঘর রাখলাম, এইটা একটা ঘর রাখলাম, আমরা কি করতাম, প্রথমে এই দুইটা সংখ্যা যোগ করতাম, এই দুইটা সংখ্যা যোগের কাজ আমাদের আগে। এখন যোগের কাজের পর এইটা আবার চলে গেছে, এখন তুমি যে এরকম বিয়োগ দাও তাহলে ব্যাপারটা হবে না, কারণ মানে সরল অঙ্কে প্রথমে বিয়োগের কাজ, যোগের কাজ, গুণ ভাগের কাজ। তো এর জন্য আমাদের কি করতে হবে, এইটা ব্র্যাকেট দিয়ে আটকায় রাখতে হবে, আটকায় রেখে এই যে বিয়োগ দিয়ে ওই সংখ্যাটা ইউজ করতে হবে। প্রথমে আমরা কি করতাম, এইটার সঙ্গে এটা যোগ করলাম, আমরা এই যে যোগের ব্যাপারটা করলাম, ওকে। তারপর যোগ করার পর যেইটা অ্যান্সার হবে, এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, এখানে একটা অ্যান্সার আসবে, এই অ্যান্সারের সাথে এটা বিয়োগ করতে হবে। এইটাই গাণিতিক বাক্য, অর্থাৎ লিখিত অঙ্কগুলা প্রথমে কোনটা হবে সেইটা, তারপরে কোনটা হবে সেইটা, এই পার্টগুলোই ব্যবহার করাকে গাণিতিক বাক্য বলে। তাহলে দেখো আমরা এখানে প্রথমে কি করি, 6 4
সরি এখানে আসলে লেখাটা একটু হয়ে গেছে, আমি তোমাকে একবারে ঘর দিয়ে একটু বড় করে দিচ্ছি। এই যে এইটা দিলাম, এই যে এইটা, এই যে আরেকটা ঘর দিলাম, এই যে আরেকটা দিলাম, এই যে আরেকটা ঘর দিলাম। তো আমি কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এইটার কাজ কি করব, প্রথমে আমি 6 4 3 2, এটা থেকে যোগ করব কি 2 3 1, বিয়োগ করব কত, বিয়োগ হলো 1 5 3। এইটাই তোমার গাণিতিক বাক্য। এখন যদি তুমি গাণিতিক বাক্য সমাধান করো তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হবে, 2 আর 1 3, 3 আর 3 6, 4 আর 2 6, এই যে 6, এই যে এটা চলে আসলো। এই দুটো মিলে এই অ্যান্সার হলো এই যে বিয়োগ 1 5 3। এখন এটা থেকে বিয়োগ করলে 3 আছে কত হলে 0 হবে, 5 আছে কত হলে 6 হবে, 1 হলে 1 আছে কত হলে 6 হবে, 5 হলে হাতে নেই কিছু, 6 এর 6। এইটাই তোমার অ্যান্সার। তো এই যে তুমি যে লিখিত অঙ্কগুলা করতা, এই লিখিত অঙ্কগুলাকেই যোগ বিয়োগ গুণ ভাগ আর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে প্রকাশ করাকেই গাণিতিক বাক্য বলে। তো আশা করছি তুমি বুঝতে পারছো। যদি ভালো লাগে নেক্সট ভিডিওতে তোমাদের আবার আমি পরবর্তী অঙ্কটা সমাধান করে দেখাবো। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের আজকে আমি দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের এই 4 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, সমাধান করার আগে আমি তোমাকে এই গাণিতিক বাক্যটা এমনভাবে সমাধান করব, লিখিত অঙ্ক, আমি তোমাকে গাণিতিক বাক্য লিখিত অঙ্ক তুমি কিভাবে করতা আর সেইটা থেকে কিভাবে গাণিতিক হয়, অর্থাৎ এরপরে তুমি যেই অঙ্কই দেখবা ওইটা তুমি লিখিত যেভাবে করতা সেইটা থেকেই জাস্ট ভাববা আর গাণিতিক বাক্যগুলো জাস্ট লিখে দেবা। তো এইভাবে আমি তোমাকে বুঝিয়ে সমাধান করো, যেন পরবর্তীতে গাণিতিক বাক্য যে কোনো অঙ্ক সেটা গুণ ভাগ সরল মুনাফা এক কথায় প্রকাশ যেটাই হোক তুমি করতে পারো। দেখো অঙ্কটা আমরা একবার পড়ি। 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য এত টাকা। তার মানে কি, 3 ডজন ডিম কিনছে আর 5 হালি কলা, দুইটা মিলে টাকা হয়েছে কত, 620 টাকা। ওরা এখানে বলছে আবার 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। কি বলছে, 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত। আর এটা কি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। দেখো এইখানে 1 ডজন ডিমের মূল্য হলো 140 টাকা, কিনছিল কত, 3 ডজন। তাহলে এই 3টা আগে গুণ করতে হইতো, গুণ করার পরে কি হইতো, এই মোট টাকা থেকে ভাগ করতো। দেখো আমরা যদি লিখি যে 1 ডজন, তোর 1 ডজন ডিমের মূল্য, আমি খালি ডিম লিখলাম, ডিমের মূল্য কত, 140 টাকা। তাহলে আমরা দ্বিতীয়তে কী করতাম, 3 ডজন ডিমের মূল্য, তাহলে 140 গুণ হলো 3 টাকা, তাহলে হয়তো হলো 420 টাকা। এইটা করতাম। এটা করার পর কি হইতো, এই মোট টাকা থেকে আমি ডিমের মূল্য যদি বাদ দিতাম তাহলে কি, আমার কলার দাম বাকি থাকতো। একটা থেকে যদি একটা বাদ দিই তাহলে আর একটা থাকে। ডিম আর কলা দুইটা থেকে যদি আমি ডিমের মূল্যটা বাদ দিই তাহলে কলা থাকবে। তাহলে এইটা পরবর্তী আমরা কী লিখতাম, আমাদের লিখতে হইতো যে মোট, আমি লিখলাম না, ধরো ডিম আর ধরো কলার মোট মূল্য ছিল, মোট মূল্য 620 টাকা। তার থেকে তুমি কি করতা, তোমাকে ওই ডিমের মূল্যটা বাদ দিত। তাহলে ডিমের এখানে কলা কিন্তু থাকবে, ডিমের মোট মূল্য হলো তোমার 420। আমি লিখলাম না, তোমাকে লিখতে হইতো আমি বোঝানোর জন্য, যাতে ভিডিওটা শর্ট হয়। তো এইখান থেকে আমরা কি করতাম, আমরা এখানে বিয়োগ করতাম। বিয়োগ করার কি হইতো, এখানে বিয়োগ করলে আসছিলো, সরি শূন্য হয়েছে, বেশি হয়েছে, বিয়োগ করলে হয়তো 200 টাকা হইতো। বিয়োগ করলে 200 টাকা হইতো। এইটা কার টাকা, এই 200 টাকা। দেখো এই 200 টাকা তোমার থাকতো এই 5 হালি কলার মূল্য। কয় হালি, 5 হালি কলার মূল্য। দেখো মোট টাকা থেকে আমি বিয়োগ করলাম কার টাকা, আমরা ডিমের টাকা। বিয়োগ করার পর কি, কলার টাকা। এখন কলার কত, 1 হালি কলার দাম কত, এই যে আমরা লিখছি এই 200 টাকা। এই 200 টাকা কয় হালি কলার দাম, 5 হালি কলার দাম। তাহলে 5 হালি কলার দাম আমি লিখলাম না, 5 হালি কলার দাম 200 টাকা। তাহলে 1 হালি, হ্যাঁ আমি লিখলাম না, তুমি বুঝে নিও। 1 হালি কলার দাম 200 ভাগ হলো 5 সমান 40 টাকা। এই 40 টাকা কি 1 হালি কলার দাম। তাহলে একটা কলার দাম কত, 1 হালিতে কয়টা, 1 হালি সমান 4টা। তাহলে 1 হালি সমান 4টা, সুতরাং এই যে 1 হালির দাম 40 টাকা। তাহলে 1 হালি সমান 40 টাকা হলে 40, একটার দাম কত, 1 হালি সমান, মানে এখানে আমি একবার লিখলাম 4টা কলার দাম হতো, একটা কলার দাম হতো 40 ভাগ হলো 4 সমান 10 টাকা। এই যে তুমি অঙ্কটা করলা, মানে পৃথিবীর সমস্ত লিখিত অঙ্ক যে তুমি করলা, এটা সমস্ত অঙ্ক এইভাবে গাণিতিক বাক্য করবা। এখন তুমি কি করবা, প্রথমে তুমি কি করছিলা, দেখো প্রথমে তুমি কি করছিলা, এই দুইটা গুণ করছিলা। আমরা প্রথমে লিখলাম এই যে গুণ, 140 গুণ হলো 3। যেহেতু এটা প্রথমে কাজ করতে হবে সেটা, তাহলে আমি প্রথম ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। ওকে, করার পর আমরা কি করছিলাম, করার পর আমরা এটা বিয়োগ করছিলাম মোট টাকা থেকে। তাহলে মোট টাকা কি 600। এখন তাহলে আমাদের মোট টাকা থেকে এইটুকির দাম কত বাড়ালো, এইটুকির দাম বাড়লো এই যে
টাকা। আমি কিন্তু লিখে তোমাকে বোঝাচ্ছি। তাহলে 420 থেকে আমি 620 থেকে 400 বাদ দিয়েছিলাম, তাহলে বড় সংখ্যা সামনে হবে, বড় সংখ্যা কত, এই যে 600, তাহলে এই যে 620 আর এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এইটা থেকে এটা বিয়োগ হয়ে গেল। দেখো আমি তোমাকে দেখি, প্রথমে এইটা গুণ করছিলে, গুণ যেহেতু প্রথমেই কাজ করতে হবে প্রথম বন্ধনীতে দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, মোট টাকা থেকে এই 420 টাকা বাদ দিতে হবে। এখন 420 টাকা কোথায়, এই যে এইটুকুর টাকা, এটা হলো 3, এটা কিন্তু 400, এটা 3, হ্যাঁ, তাহলে মোট টাকা কি এটা, তাহলে এটা থেকে বিয়োগ করব। যেহেতু এটা দ্বিতীয় কাজ, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। ওকে, এখন এইটা করার পরে তোমরা কি করছো, 5 ডজন 5 দিয়ে ভাগ করছিলা, এই যে 5 দিয়ে ভাগ করছিলা কোথায়, ওই যে মোট টাকা থেকে তুমি যদি ডিমের টাকা বাদ দাও তাহলে কিসের দাম থাকে, কলার দাম। কলার কি, কয় হালি কলার দাম, 5 হালি কলার দাম, তাহলে 1 হালি কলার দাম কত, ভাগ করতে হইতো, এই যে আমি ভাগ দিলাম, এই যে 5। এখন আমরা কি ব্র্যাকেট দেবো, আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম আটকে থার্ড ব্র্যাকেট। তুমি যদি এখানে ব্র্যাকেট না ইউজ করলে তাও কোনো সমস্যা নেই, দিলাম এটা থার্ড ব্র্যাকেট। এখন থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এটা কি 5 হালি কলার দামের ভাগ হইলো। এখন তোমার কি বাকি আছে, 5 হালি কলার দাম থেকে এখন তোমার বাকি আছে কি, একটা ডিমের দাম, একটা কলার দাম। তাহলে একটা কলা কি তুমি জানো যে 1 ডজনে 4টা, তাহলে এই যে 4 দিয়ে ভাগ করতাম, এই যে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে। এই হলো ব্যাপার, যে তুমি প্রথমে কি করছো, এটা গুণ করছি, লিখলাম ওইটা গুণ, যদি এটা প্রথম কাজ করতো আমি ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। ওকে, তারপর আমাদের কি করতে হচ্ছে, মোট টাকা থেকে ওইটা বাদ দিতে হচ্ছে, তাই মোট টাকাটা লিখলাম, এই যে বাদ মানে বিয়োগ দিলাম, আর এইটা যেটা ছিল আমি রেখে দিলাম। পরবর্তীতে কি করতে হচ্ছে, আমাদের 4 দিয়ে ভাগ করতে, 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, কেন, 5 হালি কলার মূল্য ছিল, এই যে 5 হালি কলার মূল্য ভাগ, এটা পরবর্তী কাজ হবে, তার জন্য সেকেন্ড ব্র্যাকেটের বাইরে গেছে। পরবর্তীতে আবার কি হয়েছে, 4টার দাম কত, ওই 4 দিয়ে ভাগ হয়েছে। এবং এইটাই তোমার গাণিতিক বাক্য। তার মানে তুমি কি এরপরে যত প্রকার লিখিত অঙ্ক আছে তুমি এইভাবেই গাণিতিক কভার করতে পারবা। খালি মনে মনে ভাবতে হবে যে প্রথমে এইটা করতে হবে, তাহলে আমি এইটা কি করতে হবে, যোগ বিয়োগ গুণ লিখে দাও ব্র্যাকেট, তারপরে কি করতে হবে, এটা কি করতে হবে, যোগ না বিয়োগ না গুণ, চিহ্ন দিয়ে মারো ব্র্যাকেট, এরকম। তাহলে ধরো এখানে আমি যদি এটা 620 এখানে রইল 620, বিয়োগ এখানে বিয়োগ করলে হবে 420, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ আমি উঠে দিলাম, আমি সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, এই সেকেন্ড ব্র্যাকেট। তারপরে কি, এই যে ভাগ দিলাম 5, থার্ড ব্র্যাকেট ছিল, এই যে ভাগ হলো 4, তাহলে এটা থেকে বিয়োগ করলে হবে কি 200, এই ব্র্যাকেটের কাজ দুইটা শেষ, এখন এই যে ভাগ 5, এ রইল থার্ড ব্র্যাকেট, এই যে ভাগ 4 রইল। তাহলে এটা দেখো হবে কত, এটা তো হবে তোমার হলো 4 5 20, তাহলে 40, এই যে ভাগ উঠে ব্র্যাকেট উঠে গেল, এই যে ভাগ 4 সমান কত, এই সমান এই যে 10, তুমি একটা কলার দাম কত, 10 টাকা। তো ভিউয়ার্স, আমি তোমাকে একটু সময় নিয়ে বুঝাইলাম যে কিভাবে আসলে গাণিতিক বাক্য করতে হয়। আশা করছি তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে গাণিতিক বাক্যটা আসলে লিখিত অঙ্কগুলোই ওইটা একবারে করতে হয়। আগে কোন কাজ সেই কাজটা আগে, দ্বিতীয়তে কোন কাজ দ্বিতীয় কাজটা আগে, তৃতীয়তে কোন কাজ সেই কাজটাকে, এইভাবেই তোমাকে সিরিয়াল করতে হবে। তো আশা করছি এই অঙ্ক সম্পূর্ণ দেখলে তোমার গাণিতিক বাক্য নিয়ে, সেটা সরল বলো, মুনাফা বলো, চক্রবৃদ্ধি বলো, যে কোনো অঙ্ক এক কথায় বলো, সব তুমি গাণিতিক বাক্য করতে পারবা। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিউয়ার্স, তোমাদের আমি আজকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর গাণিতিক বাক্যের অঙ্কটা সমাধান করে দেখাবো। দেখো, অঙ্কটা সমাধান করার আগে আমরা অঙ্কটা পড়ে দেখি যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে। মানে একটা ট্যাঙ্কে আছে, একটা মিনিট পানি যদি তুমি কোনো মোটর টোটো বা কোনো কিছু চালু রাখো বা যে কোনো ওয়েতে 7 লিটার পানি ঢুকতে পারবে, এবং ধরো ট্যাঙ্কি ফুটা বা যে কোনো কারণে 3 লিটার পানি বের হয়ে যায়। এখন বলছে 12 মিনিট পর কত লিটার পানি জমা হবে। এটা তুমি দুইভাবে করতে পারবা। একটা হলো তুমি 12 মিনিটে কত লিটার পানি মোট জমা হয় একটা গুণ করে করতে পারবা, আবার 12 মিনিটে কত বের হয় এটা তুমি বিয়োগ করে তুমি করতে পারো। আবার যদি তুমি মনে করো প্রথমেই তুমি বিয়োগ করে দেখবা যে আসলে পানিতে প্রতি মিনিটে কত লিটার পানি জমা থাকে, তাহলে হয়ে গেল। তা আমরা সহজে জমা থাকার পার্টটা করব। আমরা দেখবো যে 1 মিনিটে জমা হয় 7 লিটার, আর 1 মিনিটে বের হয় কয় লিটার, 3 লিটার। তাহলে থাকে কত, থাকে হলো 4 লিটার। এটা কতটুকু থাকে, 1 মিনিটে, মানে 7 লিটার যদি জমা হয় তার 3 লিটার বের হয়ে যায়, তাহলে অবশিষ্ট জমা হয় কততে, জমা হয় হলো 4 লিটার। তো যদি 1 মিনিটে 4 লিটার জমা হয়, তাহলে 12 মিনিটে কত জমা হবে। তা আমরা দেখি যে 1 মিনিটে জমা হয় কয় লিটার, 4 লিটার। এখন আরেকটা ব্যাপার হলো, দেখো অঙ্কে লেখা নিয়ে মার্ক কাটার কোনো সুযোগ নেই, যে তুমি বাংলা লেখা কম লেখলো, বেশি লেখলো, কি একটু ধরে লেখলো, কি একটু অন্যরকম লেখলো, এইগুলোতে মার্ক কাটবে না। অঙ্কের নিয়ম বা অঙ্ক ঠিক থাকলে হয়ে যাবে। আর একটা ব্যাপার হলো, আমি যদি লিখতাম 4 লিটার আগে 1 লিটার পরে, কথা কিন্তু একই, যে 4 লিটার পানি জমা হয় 1 মিনিটে, কথা ডান। আবার তুমি লিখতে পারো যে 1 মিনিটে জমা হয় 4 লিটার, এটাও কথা ডান। এখন ব্যাপারটা কোন কথাটা আগে দেবা,
কোন কথাটা তুমি আগে দিবা এইটা সবচেয়ে বড় ব্যাপার। এখন কোন কথাটা আগে দিবা? যেইটা আমাদের চাবে কত লিটার পানি জমা, যেইটা চাবে ওইটা সবসময় পিছনে হয়, শেষে হয়। কি চাইছে? কত লিটার পানি জমা, লিটার। যদি কইতে কয় মিনিটে, তাহলে মিনিট হইতো শেষে, জাস্ট এইটুকুই। তাহলে 1 মিনিটে পানি জমা হয় কত? 4 লিটার। তাহলে তোমার কয় মিনিট? 12 মিনিট। 12 মিনিটে পানি জমা হয়, তাহলে 4 গুণ 12 সমান 48 লিটার। তো আশা করছি তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা তুমি এইভাবেও করতে পারতে। আমি তোমাকে আরেকবার বলি যে তুমি যদি মনে করো যে 12 গুণ 7 এটা হলো মোট জমা, তাহলে 7 × 10 = 7 × 7 বরং 84, এই যে 84 লিটার হইতো। আবার 12 গুণ ওই যে শেষ হয় 3 লিটার করে বের হয়, তাহলে 3 বরং 36, তাহলে 36 হইতো 36 লিটার। এ হলো মোট জমা, আর মোট হলো তোমার বের হওয়া। তাহলে যদি তুমি 84 থেকে 36 বিয়োগ করো, তাহলে 84 থেকে মোট 36 বিয়োগ করলে 6 কত হলে 14 হবে, 8 হলে হাতে আমার কত হয় 1, 3 আর 1 4, 4 কত হলে 8 হবে, 4 হলে। এই যে দেখো এইখানেও সেই একই 48 লিটার। তুমি যে কোনো স্টাইলে দুইভাবেই করতে পারো। তো ভিউয়ার্স, আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদেরকে আমি পঞ্চম শ্রেণীর 2য় অধ্যায়ের গাণিতিক বাক্যের এই 7 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। দেখো এই অঙ্কটা শুধু এই অঙ্ক না, এটা চাকরি বাকরির অনেক পরীক্ষাতে এই ক্যাটাগরির অঙ্ক আসে, তার জন্য আমি এই অঙ্কটা তোমাকে সলভ করে দেখাবো। দেখো, মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। মাসিক বলতে কি, সে প্রত্যেক মাসে 35,000 টাকা করে বেতন পায়, এবং তিনি প্রতি মাসে মানে এক মাসে 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবার বাবদ খরচ করেন। মানে উনি বেতন পাচ্ছে হলো 35,000 টাকা, সেইখানে তিনি বাসা ভাড়া খরচ করেন হলো 18,000 টাকা। বাপরে বাপ, বাসা ভাড়াই বেশি হয়ে গেল আর কি। বাসার ভাড়া বাবদ হলো 18,000 টাকা, আর পরিবার বাবদ খরচ হলো 15,000 টাকা। বাসা ভাড়াই বেশি আর কি, আমাদের গুলশান ভাড়া নিতে থাকে। তো 15,650 টাকা পরিবার বাবদ খরচ করে, অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখে। এখন অবশিষ্ট টাকা যে ব্যাংকে জমা রাখে, কত মাসের টাকা জমা রাখে? প্রত্যেক মাসের টাকা জমা রাখে। মানে উনি প্রত্যেক মাসে যা আয় করে সেখান থেকে যা খরচ হয় সেটা বাদ দেওয়ার পরে যা থাকে ওই টাকাটা তিনি ব্যাংকে জমা রাখে প্রতি মাসে। এখন তিনি বছরে কত টাকা জমা রাখে? তার মানে তুমি অঙ্কটা বোঝো যে তুমি 1 লাখ টাকা ধরো তুমি একটা বেতন পাইতে পারো, তুমি যা খরচ করবে সেই খরচগুলো তো তোমার বেতনের, তুমি বেতনের টাকার যদি তুমি পকেটে ঢোকাও, বেতনের টাকার যদি তুমি পকেটে ঢোকাও, সেই টাকা থেকে খরচের টাকা কিন্তু চলে যাবে, শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে তোমার যে অবশিষ্ট টাকা থাকবে এইটাই কিন্তু তুমি ব্যাংকে জমা দেবা। এখন এই যে তুমি এই দিকে টাকা দিলা, ওই দিকে টাকা দিলা, ওই দিকে টাকা, ওই টাকাগুলো কিন্তু সমস্ত টাকা কিন্তু এইখান থেকে কাটবে। তার মানে কি, তোমার যে খরচগুলো ওইটা এক জায়গা করতে হবে, এক জায়গা করার পরে তোমার মোট টাকা থেকে ওইটা সরাইতে হবে, অবশিষ্ট যা থাকবে ব্যাংকে। তাহলে আমরা সেই মোট টাকাগুলো এক জায়গা করি। দেখো, প্রতি মাসে বাসা ভাড়া, তাহলে আমরা প্রতি মানে আমি 1 দিলাম, 1 মাসের বাসা ভাড়া কত? 18,000 টাকা। আর 1 মাসের পরিবার খরচ কত টাকা? 15,650 টাকা। এখন 1 মাসের মোট খরচ কত? আমরা যদি যোগ করি, দেখো এইখানে 0 হইলো, এটা আমি যোগ চিহ্ন দিলাম, 0 5-এর 0 যোগ করলে 5 হয়, হাতে তো আমার কিছু থাকে না। 6-এর 0 যোগ করলে 6 হয়, হাতে আমার কিছু নাই। দেখো 8 5 13 3 থাকলে কি 13 হইতে 1, তাহলে হাতে 1, 1 এর 1 2 এর 1 3, বাপরে বাপ, 33,650 টাকা তার মোট হলো খরচ, এত টাকা। এই টাকাগুলো খরচ করে। এখন এই টাকা যদি 1 মাসে খরচ করে, তাহলে মোট ছিল কত? তার ছিল হলো 35,000 টাকা পার মাসে, তো খরচ করলো 33,000 টাকা। এখন এটা বাদ দিলেই তো তুমি অবশিষ্ট টাকাটা পাবা। তা আমরা এখানে লিখি যে তার বেতন কত? বেতন হলো 35,000 টাকা। ওকে, মাসিক খরচ কত? তুমি এই লেখাগুলো, অনেকে বলে যে স্যার আমি কিভাবে লিখবো এই প্রশ্নগুলো করে। আসলে লেখা অন্তত অঙ্কে লেখার উপর কোনো মার্ক কাটা থাকে না। ওই কেউ কম লিখবে, কেউ বেশি লিখবে, কেউ বাসা ভাড়া লিখবে, কেউ মাসিক খরচ লিখবে, এক রকম লিখবে, ওইটা সমস্যা নাই। মাসিক খরচ এটা না কোনো মাথা ব্যথা নাই, এটাই হুবহু লিখতে পারে এমন কোনো বিষয় না। 33,650 টাকা, এত টাকা। তো 33,650 টাকা এখান থেকে যখন আমি বিয়োগ করলে আমরা দেখি যে 0 আছে কত হলে 0 হবে, হাতে নাই কিছু। 5 আছে কত হলে 10 হবে। তো এইখানে দেখো যে উপরে যদি ছোট সংখ্যা হয়, উপরে ছোট সংখ্যা, দেখো এই যে নিচের থেকে এইটা শোধ,
এইটা। তাহলে এই যে 5 যে আমি বিয়োগ করবো উপর আছে 0, যখন এরকম ছোট সংখ্যা থাকবে ওইটার সাথে মনে মনে 10 প্লাস করতে হবে, +10। তাহলে এখন মনে মনে কত, 10 আর 0 যোগ করলে কত, 10 হয়। তাহলে 5 আছে কত হলে 0 10 হবে, 5 হলে এখন এই যে তুমি 10 প্লাস করছিলে এই টনটা যোগ হয় এইখান থেকে, এইখানে দশক, এই একক দশক থেকে এইখান থেকে চলে যায়। তাহলে এইখানে তুমি যদি যোগ করো তাহলে +1, তাহলে 6 রেখে 7, আবার 7 দেখো এটা ছোটো, তাহলে 7 আছে কত হলে এই 10ই হবে, এই যে +10 10 হবে। তাহলে 3 হলে আবার হাতে কত, এই যে হাতে 1 সেই যোগ হবে এটার সাথে, তাহলে 3 আর 1 4 আছে কত হলে 5 হবে, 1 হইলে এত টাকা। এই টাকা কি অবশিষ্ট, 1 মাসে অবশিষ্ট শিষ্ট বা এই যে শিষ্ট বা ব্যাংক জমা রাখো, তুমি যা লেখো ব্যাংক জমা। তাহলে এটা হলো অবশিষ্ট, মানে অবশিষ্ট যে টাকাটা থাকে ওইটাই তিনি ব্যাংকে জমা করে। তাহলে আমরা লিখলাম যে 1 মাসে অবশিষ্ট বা ব্যাংক জমা এত টাকা। তাহলে এখানে আমরা যদি 1 মাসে, তুমি জানো যে 1 মাসে জমা করেন তিনি 1350 টাকা, কত মাসের হইতে হবে হলো কত, অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করেন তিনি বছরে কত, তুমি জানো যে 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা লিখি যে 1 মাসে জমা হয় কত, 1350 টাকা, এই যে 1350 টাকা। তাহলে 12 মাসে জমা হয়, তাহলে এই যে 1350 গুণ 12 টাকা, এটা এখন গুণ করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তো আমি এটা তো গুণ করতে গেলে একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, আমি একবারে ক্যালকুলেটর চেপে তোমার ক্লিয়ার করে দিচ্ছি। তুমি জানো যে 1 বছর সমান 12 মাস, তো আমরা একবারে 12 মাসে একবারে দিলাম। তুমি এখানে সাইড নোট ইউজ করতে পারো যে 1 বছর সমান 12 মাস। ওকে, তা আমরা যদি এটা গুণ করি তাহলে আসবে কত, 1350 গুণ 12 সমান 16,200 টাকা। এটা হলো 1 বছরের জমা। তো ভিউয়ার্স যারা ছোট্ট বাচ্চারা আছে অবশ্যই অঙ্কটা বুঝতে পারছো। তো এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু জব কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদেরকে আমি 5ম শ্রেণীর 2য় অধ্যায় গাণিতিক বাক্যের এই 10 নম্বর অঙ্কটা সিলেক্ট করেছি, কারণ এই ক্যাটাগরির অনেক অঙ্ক আছে আর এই অঙ্কটাই সব থেকে জটিল। তো এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো, এই ক্যাটাগরির আরও বাকি যে অঙ্ক আছে সব তুমি ইজিলি পানির মতন করতে পারবা। সুতরাং অনেকগুলো অঙ্ক সমাধান করতে একটা অঙ্কই তোমার জন্য যথেষ্ট। তো চলো শুরু করি। দেখো, আয়শা ও আমেনার একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়শার এত টাকা বেশি আছে, তাদের প্রত্যেকের টাকা কর। এখন অঙ্কটা করার আগে আমি তোমাকে একটা ব্যাপার বলি। ধরো এইখানে 3টা জিনিস আছে, 3টা জিনিস, একটা তোমার একটা আমার। যদি কেউ বলে যে তোমার থেকে ওর একটা জিনিস বেশি আছে, তাহলে এই বেশিটা যখন বাদ দেব, যারটাই বেশি থাক, তখন দুইজনের সমান সমান হয়ে গেল না? এখন এই সমান সমানে দুজনের সমান ভাগ করার পরে যার বেশি তার সাথে যোগ করলেই এই যে বেশি সহ হয়ে গেল। আমি তোমাকে আবার আরেকবার বলতে পারি যে ধরো তোমার এবং তোমার ভাইয়ের একত্রে 100 টাকা আছে। তোমার এবং তোমার ভাইয়ের একত্রে কত টাকা, 100 টাকা আছে। এখন একজনের যদি 20 টাকা বেশি থাকে, একজনের 20 টাকা বেশি আছে, তার মানে ওই 20 টাকা যদি আমি এক পাশে রাখে দিই, তাহলে তো 20 টাকা আমি সরাই দেওয়ার পর টাকা এখন সমান সমান হয়ে গেল না? যদি ওই যে 20 টাকা বেশি আছে, ওই 20 টাকা যদি আমি এক পাশে সরাই রাখি, তাহলে দুজনের টাকাই কত হলো, সমান সমান। তাহলে এখন কত টাকা আছে ওইখানে, আসলে 80 টাকা। এই যে 80 টাকা সমান সমান, এখন 80 টাকার সাথে ওই 20 টাকা যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু ওই মোট 100 টাকা হয়ে যায়। তাহলে 40 আর 20 60, তাহলে একজনের হয় 60, একজনের হয় 40। তাহলে যে ঘুরে ফিরে সেই 20 টাকা বেশি আছে। তাহলে তোমাকে আগে কী করতে হবে, যে মোট এই টাকা থেকে তোমাকে বেশিটা বাদ দিতে হবে। বেশিটা বাদ দিলেই তো ওইটা এক পাশে থাকলো, আর বাকি টাকা তো দুইজনেরই সমান অধিকার। তো ওই দুইজনের সমান 2 ভাগে ভাগ করে দেওয়ার পরে এই বেশিটুকের সাথে ওইটা এক করলেই একজনের টাকা হয়ে গেল, আর যেটুকুর কম আছে কমে আছে। তো সুতরাং আমরা দেখি যে মোট টাকা, আমরা একবার সহজে বুঝি যে মোট টাকা ছিল কত, মোট টাকা ছিল 12,756 টাকা। বেশি আছে কত, বেশি আছে কত, তোমার 1120 টাকা। এই যে 1120 টাকা, এই টাকাটা যখন আমি বাদ দেবো, তখন দুজনের সমান টাকা, দুজনের সমান ভাগের টাকা বেশি বাদ দিলে তো সমান সমান হয়ে গেল। তাহলে এইখানে 6-এর 6, হাতে নাই কিছু, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে হাতে আমার এখানেও কিছু নেই, 1 আছে কত হলে 7 হবে, 6 হলে হাতে নাই কিছু, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে এই পাশে কিছু নেই 1। তাহলে এই টাকা কিন্তু দুইজনের সমান টাকা। এই টাকাটা দুইজনের টাকা এই টাকা, আর তার সাথে যোগ হয়েছে একজনের এই বেশি টাকাটা, এই বেশি টাকাটা, এই বেশিটা যোগ করার পরে ওই যে একজনের একই টাকাই বেশি হয়ে গেছে। তাহলে যেহেতু
দুইজনের সমান টাকা এই টাকা, তাহলে মোট বেশি আছে এই কয় টাকা, তাহলে বেশি আছে আমি বাদ দিলাম, সরি এইটার লাইন হলো এইটা, বেশি আছে। এখন এই লাইনটা যদি দাও দুজনের মোট টাকা, দুজনের মোট টাকা, তাহলে দুজনের যদি মোট টাকা হয় তাহলে একজনের টাকা কত, একজনের তাহলে সমান ভাগে ভাগ করি, সুতরাং এক জনের টাকা, এই টাকাটা এই যে 11, 6, 3, 2 এই যে ভাগ 2, তার মানে দুইজনের আমি সমান ভাগে ভাগ করলাম। তাহলে ভাগ করলে কি হয়, ভাগ করলে এটা সমান ভাগে যদি ভাগ করি 12,000, 12,000 অর্ধেক 6,000, 300 অর্ধেক হলো 600 অর্ধেক 300, তাহলে 6,316 টাকা, 6,316। আমি মানে তুমি এটা ভাগ করো, ভাগ করলে তোমার হয়ে যাবে। আমি একবারে করলাম যে 12,632 টাকা, তা 12,000 অর্ধেক 6,000 আর 600 অর্ধেক 300, আর হলো 600 অর্ধেক করে এটা বেশি হয়ে গেছে, এই যে শোনো, 12,000 6,000 আর 300, 600 অর্ধেক 300 আর এই 16 হলো 32,000 অর্ধেক হলো 16 টাকা, এই টাকাটা হবে 6,316 টাকা হবে, 6,316, 6,000, 12,300 এই টাকাটা মোট টাকা হবে। তো এইটা হলো একজনের টাকা। এখন বলা হয়েছে কি আমেনার চেয়ে আয়সার এত টাকা বেশি আছে, তাহলে এটা তো দুইজনের টাকাই, তাহলে আয়সার কত আছে, তাহলে আয়সার যেহেতু বেশি আছে এই যে বেশিটা আমরা বাদ দিলাম, সুতরাং আয়সার আছে 1120 যোগ 6,316। তো তুমি আশা করছি তুমি বুঝতে পারছো যে এই টাকাটা, যে টাকাটা বেশি আছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি দুজনের সমান টাকা, এটা হলো সেই দুজনের সমান টাকা, তাহলে দুজনের সমান টাকা আমরা দুই ভাগে ভাগ করলাম, এক ভাগে কত করেছে পাশে এত করে। এখন ওই যে বেশি পার্টটা যার বেশি তার সাথে আমরা যোগ করে দিলে আমাদের একজনের বেশি একজনের কম হয়ে গেল, তাহলে এই টাকা যোগ করলে আমাদের হবে হলো, তাহলে এখানে যদি আমি যে 6,000-কে 7,000 আর 300-কে 400 আর এনে 20 আর 16 হলো 36, এই টাকাটা আছে হলো আয়সার আছে। তাহলে আমেনার আছে কত, তাহলে আমেনার আছে হলো 6,316 টাকা, আর আয়সার আছে এই টাকাটা। তো ভিউয়ার্স, আশা করছি তুমি এই ক্যাটাগরি যেগুলো অঙ্ক আছে সবগুলো সলভ করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা ইংলিশ বোঝো না তারা এই চ্যানেলেই তোমরা সাথে থাকো, আমরা এই চ্যানেলে সমস্ত ইংলিশ, সমস্ত যে কোনো ক্লাসের সমস্ত ইংলিশ আমরা এই চ্যানেলে আপলোড দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক বাক্যের এই 9 নম্বর অঙ্কটা সলভ করব। দেখো এই 9 নম্বর অঙ্কের আলোকে এইরকম আরও অনেকগুলো অঙ্ক আছে, সুতরাং আমি এই একটা অঙ্কই বেছে নিয়েছি, কারণ এই একটা অঙ্কই তুমি বুঝতে পারলে বাকি অঙ্কগুলো একদম ইজি, তুমি পানির মতন পারবা। তো সুতরাং যেহেতু ইম্পর্টেন্ট একটা অঙ্কের আলোকে অনেকগুলো হবে, তাহলে তুমি একটা ভালো মতো বোঝো। দেখো আমরা প্রথমে পড়ে দেখি যে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল এরা 4 জন আসবাবপত্র কিনতে কোনো একটা দোকানে গেছে, অর্থাৎ 4 জন লোক দোকানে গেছে। এই চারজনে একটা 4 ভাই বোন, তারা 2টি খাট কিনছে, একটি আলমারি কিনছে এবং 6টি চেয়ার কিনলো। খাটের মূল্য এত টাকা, খাটের মূল্য 16,450 টাকা, আলমারি হলো 27,500 টাকা এবং চেয়ারের মূল্য 2,800 টাকা, এগুলো মূল্য দেওয়া আছে। এখন বলা হয়েছে 4 ভাই বোন সমান কত টাকা দেবে। এখন তুমি জাস্ট ভাবো যে তোমরা 4 ভাই বোন একটা জায়গায় গেছো, তারপর বিভিন্ন রকমের জিনিস কিনছো, কেনার পর তোমার সমান টাকা দেবা। যদি তুমি সমান টাকা দিতে যাও তাহলে আগে তোমাকে কত টাকার জিনিস কিনছে সেইটা বের করতে হবে। সেইটা বের করার পরেই তো তুমি 4 ভাই বোন বা 5 ভাই বোন সেটা সমানভাবে ভাগ করবা। তাহলে আগে মোট বের করতে হবে। তা আমরা আগে মোট করতে দেখো আমরা করি যে একটা খাটের দাম কত, খাটের দাম 16,400 টাকা। কয়টা খাট কিনছে? 2টা খাট। আমরা লিখি যে একটা খাটের দাম 16,450 টাকা। কয়টা কিনছে? খাট কিনছে সে, তারা কিনছে 2টা খাট। 2টা খাটের দাম, তাহলে এই যে 16,450 গুণ হলো 2, তাহলে তুমি 16 32,000 আর 450 450 800 900, তাহলে তোমার এইখানে যদি তুমি এত টাকা তুমি যদি গুণ করো তাহলে এইটা আসে দাঁড়াবে, গুণ করলে আসবে 16 32,000 আর 450-এর ডাবল হলো 800 900, তাহলে 32,900, এই যে 32,900 টাকা। এটা কিনলো কি? এইটা হলো 2টা খাট। তারপর কি কিনছে? একটি আলমারি। তাহলে একটি আলমারির দাম কত? একটি আলমারির দাম হলো তোমার 27,500 টাকা। এটা আমরা তো এমনি ডিরেক্ট পাবো। আর 6টা চেয়ার কিনছে, ওইখানে দেখো একটা চেয়ারের দাম 2800 টাকা। তাহলে একটা চেয়ারের দাম
2800 টাকা। কিনছে কয়টা? কিনছিল 6টা। 6টা চেয়ারের দাম তাহলে এই যে 2800 গুণ 6 টাকা। তো এটা আমি যদি গুণ করি তাহলে দেখো 6 8 এই দুইটা শূন্য আমি পরে বসাই দেবো, শূন্যর গুণ পরে আমরা এই দুইটা আলাদা রাখলাম, আগে আমরা এইটা করি। 6 8 কত? 6 8 48-এর 8, হাতে আমার কত? 4, 6 দুগুণে 12, 12 আর 4 এই যে 16, আর এই যে দুইটা শূন্য, এই যে দুইটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এত টাকার জিনিস, এত টাকার হলো চেয়ার কিনলো। 6 8 48-এর, সরি এখানে ভুল হয়েছে, 6 8 48-এর 8, হ্যাঁ 48-এর 8, হাতে আমার হলো 4, 6 দুগুণে 12, 12 আর 4 16, এই টাকাটা সে তোমার চেয়ার কিনলো। তাহলে সে মোট কিনলো। এখন আমরা যখন দোকানদারকে টাকা দেবো সেই টাকাটা আমাদের জানতে হবে, জানার পরেই তো তুমি সমান ভাগে ভাগ করতে পারবা। তাহলে সে মোট কত দিল? মোট ক্রয় মূল্য আমি লিখলাম, ক্রয় মূল্য। সে মোট ক্রয় মূল্য কত? খাট বাবদ কিনলো করে 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 খাট বাবদ কিনলো হলো, সে দুইটা খাটে কিনলো 32,900, এই যে 32,900। তারা একটা কিনছে, একটা আলমারি কিনছে, একটা আলমারির দাম ছিল হলো তোমার, আলমারির দাম হলো 27,500, এই যে 27,500। আর চেয়ার কিনছে 6টা চেয়ার হলো 16,000, এই যে 6টা চেয়ার কিনছে 16,800, 16,800। এটা কি? চেয়ার। আর এটা হলো আলমারি। তিনটা আমি যোগ করলে মোট কিনলে কত? মোট কিনলাম হলো 0 0 0 0, 9 5 14, 14 আর 8 হলো 22-এর 2, হাতে আমার 2, 6 2 8, 8 7 15, 15 আর 2 17, 7, হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 4, 4 আর 3 7, তার মানে 77,200 টাকার জিনিস কিনছে। এই হলো মোট টাকা। তাহলে ভাই কয়জন? 4 জন। তাহলে আমরা লিখতে পারি, এখানে যদি আমরা লিখি যে 4 জনে টাকা দেবে, তুমি যেভাবে লিখতে পারো, লেখায় অঙ্ক, লেখায় কোনো ভুল হবে না, তুমি যেভাবে করতে পারো। 4 জনে দেবে 77,200 টাকা। সুতরাং একজনে দেবে কত? একজনে দেবে 77,200 ভাগ এলো এই যে 4। তাহলে আমরা যেটা ভাগ করি, ধরে আমরা এখানে ভাগ দেখাই, 4 ভাগ 77,200, তাহলে কত দ্বারা? 7 অক্ষে 4 অক্ষে 4, বিয়োগ করে থাকে 3, এই যে 7, তাহলে কত যায়? 4 নং 36, আমরা 9 করতে পারি। 4 নং 36, বিয়োগ করলে থাকবে 1, আমরা এখানে 2 নামাইলাম, কত? 2 নামাইলে কত হবে? 3 4 12, এই যে 3 4 12। এখন অবশিষ্ট থাকে কি? এই যে একটা শূন্য যায় না, এটা শূন্য পড়লো, এই যে আরেকটা শূন্য আনলাম, যায় না, এই যে আরেকটা শূন্য, তার মানে এখানে ডাবল শূন্য, তার মানে কি 19,300 টাকা করে দেবে। কত? 19,300 টাকা। এই টাকাটা এক একজন পরিশোধ করবে। শূন্য নামালাম, যায় না, তারপরে যে আরেকটা শূন্য নামালাম, তাও যায় না, আর নাই, এই যে 0 0 কাটা, এই যে 2টা শূন্য নামালাম, 2টার জন্য 2টা। তো এই হলো আমাদের অঙ্কটা। তো ভিউয়ার্স, আমি অঙ্কের সারসংক্ষেপে আরেকবার বলি। 4 ভাই বোন কোনো একটা দোকানে গেছে, বিভিন্ন রকমের জিনিস কিনছে। এখন ওরা বলছে কি যে মোট কত টাকা হয়েছে সেটা পরিশোধ করবে 4 ভাই বোনে। তাহলে তুমি যখন 4 ভাই বোনে কত টাকা পরিশোধ করবা সেটা আগে মোট জানতে হবে। তা আমরা মোট জানতে কি করলাম? 2টা খাটের দাম এত টাকা, সরি একটা খাটের দাম এত টাকা, 2টার দাম বের করলাম, আর একটা আলমারির দাম তো দেয়াই আছে, এবং 6টা চেয়ারের দাম বের করলাম, বের করবার মোট করলাম, মোট করবার 4 ভাই বোনেরা ভাগ করে দিলাম যে একজনে কয় টাকা করে পাবে। তো এই ছিল অঙ্ক। তো এই ক্যাটাগরি আরও বিভিন্ন অঙ্ক আছে। তো আশা করছি এই ক্যাটাগরির অঙ্ক তুমি এইটা বুঝতে পারলে বাকি অঙ্ক বুঝতে আর কোনো সমস্যা হবে না। আমরা আজকে 5ম শ্রেণীর 2য় অধ্যায় গাণিতিক বাক্যের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করব। দেখো, সৃজনশীল অঙ্কটা সমাধান করার আগে অঙ্কটা আমরা সুন্দরভাবে বুঝি, কারণ অঙ্কটা বোঝাটাই সবচেয়ে প্রয়োজন, বুঝতে পারলেই যথেষ্ট। দেখো, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে। 3 দিনে বোনে কত মিটার? 24 মিটার। তাহলে একদিনে কত? 3 8 24। ধর আমরা আমাদের বলে নাই, বাট আমরা বুঝে রাখলাম একদিনে 8 মিটার কাপড় বুনতে পারে। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? 6 দিনে। তাহলে তোমাদের আমরা আগেই জানো যে সমাধান যদি আমরা করি, যখনই 3 দিন 5 দিন 3 টাকায় 50 টাকায় 500 টাকায় এতগুলো পাওয়া যায়, আর 10 টাকায় কতটি পাওয়া যাবে, এইরকম ক্যাটাগরি হবে, তখন তোমাকে একদিনেরটা বের করে নিতে হবে। কি? একদিনেরটা বের না করলে তুমি 5 দিনেরটা বের করতে পারবে না। দেখো, 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারে, তুমি যদি একদিনেরটা না জানো তাহলে কি তুমি 6 দিনেরটা বের করতে পারবা না। 50 দিনে
1 কোটি মিটার বুনতে পারে, সমস্যা নাই। এখন তুমি 6 দিনেরটাকে 50,000 কোটির সাথে গুণ দিবা না, তার মানে তোমাকে যখনই 6 দিন 7 দিন 50 দিন 20 দিন এরকম থাকবে বা 50 টাকা 60 টাকা এরকম থাকবে, তখন তোমাকে 1 দিনেরটা বের করে নিতে হবে। বের করার পরে 6 দিন হলে 6 দিনেরটা গুণ হবে, 50 দিন হলে 50 দিনেরটা গুণ হবে, জাস্ট এইটুকুই। তো এইরকম হলে তুমি প্রথমে করতে পারো যে 3 দিনে হয় কি জানতে চাইছে, কাপড় বুনতে পারবে। আর একটা ব্যাপার হলো বুনতে পারবে বলতে মিটার বোঝাচ্ছে কত মিটার, যেইটা তোমার প্রশ্নে জিজ্ঞেস করবে ওইটা সবসময় পিছনের লাইনে হবে, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। কারণ আমি যদি বলি 10 টাকায় আমি একটি আম কিনলাম, কথা রাইট, আবার আমি লিখলাম যে একটা আম আমি কিনেছি 10 টাকা দিয়ে, তাও রাইট। দেখো একবার আম পিছনে চলে আসছে, একবার টাকা পিছনে চলে আসছে, এখন আমি কোনটা আগে দেবো? আমাদের যেইটা চাবে, উত্তর চাবে, সেইটা হবে সবসময় পিছন পাটে। মাথায় রাখতে হবে যেইটা অ্যান্সার করতে বলবে সেটা সবসময় পিছনের পাটে হবে। তাহলে আমরা লিখি যে 3 দিনে হয়, আমরা শর্ট করে লিখি 3 দিনে হয় কত মিটার? 24 মিটার। 1 দিনে হয়, এই যে আমি 1 বের করলাম, এই যে 24 ভাগ 3, এই 24 ভাগ 3 যদি দাও তাহলে 3 8 এখানে 8 মিটার হবে। 8-এর সাথে তুমি 6 গুণ করলে 6 যা হবে তাই হবে। তো এই ক্যাটাগরির অঙ্ক যে, তো মিটার, এই ক্যাটাগরির অঙ্কতে বের করা বাদ দিয়ে একবারে আরেক লাইন, মানে লাইন বের না বৃদ্ধি না করে আমরা একবারে করে দিতে পারি। তাই এটা মনে মনে হিসাব করলে তো 1 দিনের তো হবে, সেটার সাথে তোমাকে গুণ করতে হবে কত? যে 6 দিনে হবে, তাহলে যে 24 গুণ 6 ভাগ হলো এই যে 3, তাহলে 3 8 24, 6 8 48, 48 মিটার। এইটাই তোমার হলো তোমার 3 দিনে, সরি 6 দিনে হবে। এখন খ নাম্বার দেখো কি বলছে যে 32 দিনে হয় এত মিটার কাপড় বুনতে পারে। 32 দিনে এত মিটার কাপড় বুনতে পারে, অর্ধেক সময় কত মিটার কাপড় বুনতে পারে? অর্ধেক মানে কি? হাফ। অর্ধেক মানে কি? হাফ। তোমরা জানো যে এটার হাফ কত? এটার হাফ হলো 32, এর হাফ হলো 16। তাহলে যদি তুমি চিন্তা করো এত এটার হাফ, তাহলে এটার যদি অর্ধেক, এটা আমি অঙ্ক করলেই পারতেও তুমি পারো যে খ নাম্বার তুমি করতে পারো 32 দিনে হয়, 32 দিনে হয় 2 5 6 মিটার। 1 দিনে হয় 2 5 6 ভাগ গেল তোমার 32। আর তোমার কত কত দিনে করতে হবে? অর্ধেক। অর্ধেক মানে কি? তাহলে 32-এর অর্ধেক কত? 16 দিন, 16 16 32, তাহলে 16 দিনে হয় 2 5 6 গুণ এলো 16, নিচে হলো 32। এখন আমরা এখান থেকে কাটি, 16 16 2 32। এই কাটাকাটির ব্যাপারটা অনেকে ভুল করে। কাটাকাটির ব্যাপারটা হলো মানে ভাগ করা। কাটাকাটির বিষয়টা কি? ভাগ করা। তুমি এনে যেই সংখ্যা ধরবা নিচেরও সেই সংখ্যা দিয়েই ভাগ করতে হবে, তুমি এইখানে যেই সংখ্যা ধরবা সেই সংখ্যা দিয়েই তোমার উপরে ভাগ করতে হবে, একই সংখ্যা হইতে পারে। তাহলে আমি এটাতে মনে মনে 16 দিয়ে ভাগ করলাম, তাহলে 16-এর ভিতরে ভাগ করলে 16-এর ভিতরে 16 একবার যায়, 1 না লিখলেও সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই। আর 16 32-এর ভিতরে কয়বার যায়? 2 বার। তাহলে 2 বার, এখন এই 2 দিয়ে আবার এই ভাগ করবো, এনে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2-এর ভিতরে ভাগ করলে 2 একবার যায়, আর এটার ভিতরে ভাগ করলে 128 2 56, তাহলে 128 এই 28, তাহলে কত হবে? 128। এই তোমার অ্যান্সার। এখন দেখো গ নম্বরে বলছে 20 দিনে এত মিটার কাপড় হলে 5 দিনে কত মিটার? এই যে একই লাইনের অঙ্ক, এই যে এখানে লিখতে হবে 20 দিনে হয় এত মিটার, 1 দিনে কত, 5 দিনে কত। তা আমি যদি একইভাবে লিখি যে গ নাম্বার কি, মানে সব একই ক্যাটাগরি, 20 দিনে হয় কত মিটার? 160 মিটার। এখন 20 দিনে হয়, আর এই যে 20 দিনে হয় এত মিটার, 20 দিনে 20 টাকায় পাওয়া যায় 50 কেজি 60 কেজির দাম করতে, এইরকম হলেই প্রথমে তোমাকে একটার মূল্য বাইর করতে হবে। তাহলে এই যে আমরা লিখলাম 1 দিনে হয়, ঐকিক নিয়ম, 1 দিনে হয় এই যে 160 ভাগ হলো এই যে 20 মিটার। আর কত কত দিনে হবে? 5 দিনে, এই যে 5 দিনে হয় 160 গুণ 5 আর নিচে হলো 20। তাহলে 20 যদি তুমি ভাগ করো, এই যে 5 দিয়ে আমি ভাগ করলাম, 5 অক্ষে 5, 5 অক্ষে 5 আর 4 5 20, এই 4 দিয়ে যদি ভাগ করে 4 4 16 আর এই 0 0, তাহলে 40 মিটার। সবচেয়ে বড় ব্যাপার হলো যেইটা তোমার প্রশ্ন থেকে উত্তর চাবে সেটা অবশ্যই পিছনে হবে। এখানে দেখো যে 5 দিনে কত মিটার হয়, তাহলে আমি এই যে মিটারের লাইনটা পরে লিখছি। ক নাম্বারে বলছে দেখো এত মিটার বুনতে কত কাপড় বুনতে পারে, এত দিনে কত মিটার, ওই যে মিটারের পার্টটা পরে হয়েছে, খালি এইটা মাথায় রাখতে হবে। একই জোড়ার লাইনের কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, যেইটা প্রশ্ন যাবে ওইটা পিছনে হবে, আর তার সাথে জোড়া লাইনটুকু আগে হবে। তো ভিউয়ার্স, আশা করছি তুমি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারছো। তো আরেকটা ব্যাপার হলো আমার এই চ্যানেলে ইংলিশ অঙ্ক সমস্ত ধরনের ভিডিও আপলোড দেওয়া থাকবে, যারা যে শ্রেণীরই হোক তাদের জন্যই এই চ্যানেলটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় গাণিতিক বাক্যের এই 1 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। দেখো অঙ্কটা সলভ করার আগে আমরা অঙ্কটা সুন্দর করে পড়ে দেখাবো।
দেখো রহিম সাহেব 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলো, সে বলছে 12টি ডাব কিনতে তার কত টাকা খরচ হলো। এখন বিষয় হলো তুমি তো একবারেই করতে পারো, যখন এইরকম অঙ্ক থাকবে তখন তোমাকে সব সময় একটার মূল্য বের করে আনতে হবে। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে একটার দাম কত। যখন তোমাকে এইরকম বলবে যে তুমি 50,000 টাকা দিয়ে 50টা বাড়ি কিনলা, সরি 50,000 টাকা দিয়ে 50টা সাইকেল কিনলা, 500 সাইকেল কিনতে কত টাকা খরচ হলো। এইরকম ক্যাটাগরি তুমি 20,000 টাকা দিয়ে 5 ডজন আম কিনলা, 50টা আমের দাম কত। যখন এইরকম একটার দাম দেয়া না থাকবে কিন্তু বলবো যে 5টার দাম অত টাকা, 50টার দাম অত টাকা, 50 টাকা দিয়ে ওইটা করছো, একটার দাম 60টার দাম কত, এই ক্যাটাগরিতে যখনই থাকবে তখন অবশ্যই তোমাকে একটার দাম বের করতে হবে। কি? একটার দাম। তাহলে তুমি লিখতে পারো যে আর আরেকটা ব্যাপার হলো তার খরচ কত জানতে চাইছে। কি খরচ? এই খরচ বলতে কি টাকা। তো তোমাকে যখনই প্রশ্ন দেখতে হবে যে যেইটা চাবে ওইটা শুরু আর শেষে হবে, ওইটা সবসময় শেষের পাটে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের টাকা বের করতে হবে। টাকা দিয়ে টাকা বের করতে হবে। 12টি ডাবের দাম কত? তাহলে আমরা এখানে লিখি যে 5টি ডাবের দাম 5টি ডাবের দাম কত? 600 টাকা। তাহলে এই একটি ডাবের দাম কত? একটি ডাবের দাম এই যে 600 ভাগ এই যে 5, যেটা ভাগ করলে হবে সেটার সাথে তুমি 12 দিয়ে গুণ করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। আর তুমি চাইলে একবারেই করতে পারো যে 12টি ডাবের দাম এই যে 600 গুণ এই যে 12 আর নিচে থাকলো এই যে 5। তো তুমি জানো যে 5 যেটার ভিতরে কাটা যায় 5 12 60, আর এই যে 20 শূন্য একটা ছিল, এই যে এই শূন্যটা, এই যে শূন্য, আর এটার ভিতরে তুমি কাটছো 60। তাহলে তোমার একটা ডাবের দাম কত বাড়ালে? 120। তাহলে 120-এর দাম যদি একটা ডাবের দাম বাড়ায় তাহলে তোমার 12টা ডাবের দাম কত? তাহলে 12-র সাথে 120 গুণ করলে 12 12 144, 144 আর এই যে একটা শূন্য টাকা। তো আশা করছি তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। যখনই তুমি কোনো অঙ্ক দেখবা যে 50টির দাম এত টাকা, 500-র দাম কত, 10টার দাম অত টাকা, 30টার দাম কত, এই ক্যাটাগরিতে আসলেই তোমাকে এই 3 লাইন অঙ্ক কভার করতে হবে, অথবা তুমি এই 2 লাইন একটার দাম বের করে পরে তুমি সবটির সাথে গুণ করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, যে যেভাবে ইচ্ছা সে সেইভাবে করতে পারো। আমরা আজকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক ব্যাখ্যার 4 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। 4 নম্বর অঙ্কটা কিন্তু অনেক বড় এবং একটু ভেজাল তৈরি করা অঙ্ক। তো অঙ্কটা করার আগে আমরা অঙ্কটা থিমটা একবার বুঝবো, সেটার জন্য আমাদের পড়ে দেখা উচিত। দেখো, আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। ওকে, 500 টাকা নিয়ে বাজারে গেছে, সে 60 টাকা দরে 2 কেজি, দরে মানে দামে, তার মানে প্রতি কেজির দাম কত? 60 টাকা দরে 2 কেজি আলু কিনছে, মানে 1 কেজি আলুর দাম কত? 60 টাকা, কিনছে কত? 2 কেজি। ওকে, 50 টাকা দরে 1 কেজি পটল কিনলো, মানে 50 টাকা দর মানে দামে, 1 কেজির দামে 1 কেজি পটল কিনলো, এবং 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। দেখো, দোকানদারের দাম পরিশোধ করার পর সে 220 টাকার মাছ কিনলো। এখন তুমি একটা ব্যাপার বোঝো যে এইটা কিন্তু সবজি বাজার, যে আলু পটল তরি তরকারি ঝিঙ্গা এটা হলো সবজি বাজার, সেইখান থেকে দোকানদারের পরিশোধ করছে, নিছিল কত? 500 টাকা। তাহলে তারপরে কিন্তু সে মাছ বাজারে গেছে। তার মানে তুমি যদি সবটি একবারে করো তাহলে কিন্তু হবে না, যে সব খরচগুলো তুমি এক জায়গায় করার পর তুমি বিয়োগ করে দিলা, তাইলে কিন্তু হবে না। কারণ কি, এটা মাছ বাজার, ওইটা সবজি বাজার, দুইটা আলাদা। সবজি বাজার থেকে কেনার পরে সে মাছ বাজার গেছে। তাহলে দেখো, আমরা সবজি বাজার তার কত খরচ সে করলো আমরা দেখি। সে 60 টাকা ধরে 2 কেজি আলু কিনছে। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম যে 1 কেজি আলুর দাম কত? আলুর দাম 60 টাকা। তাহলে 2 কেজি আলুর দাম কত? এই যে 60 গুণ 2 টাকা সমান 120 টাকা। দেখো, আর সবগুলো 1 কেজি করে কিনছে। তাহলে আমরা দেখি যে মোট খরচ কত। যেহেতু তারা গুণ করার প্রয়োজন নাই, কারণ সেগুলো 2 কেজি করে কিনে নাই, সবই 1 কেজি করে কিনছে। তার মানে একবার আমরা যোগ করতে পারি। মোট খরচ কত? আলুর খরচ হলো তোমার 120 টাকা। তারপরে কি, পটল কিনলো 50 টাকা। আর হলো বেগুন কিনলো 55 টাকা। মোট খরচ কত? মোট খরচ এখানে যদি আমি যোগ করি তাহলে ধরো 5-এর 5, এটা মোট খরচটা একটু খরচ পরে লিখবো, তুমি লিখে দিও 5। এখানে যদি 5 5 10, 10 আর 2 12, 2 হাতে আমার 1, 11 কে 2, সে 225 টাকার
টাকা। 225 টাকার সে সবজি থেকে সবজি কিনলো। এখন 225 টাকার সবজি কেনার পর কি দোকানদারের দিবে কত? ওই যে 500 টাকা। তাহলে আমরা এখানে লিখি যে দোকানদারকে দিল, দোকানদারকে দিল কত টাকা? 500 টাকা। তাহলে খরচ সবজি কিনলো বা বাজার করলো, যাই যেটা লেখো সমস্যা নাই, বাজার করলো। এই লেখা অঙ্ক কখনো কাটা দেওয়ার সুযোগ থাকে না। বাজার করলো 225 টাকা। তাহলে এই যে বাকি টাকা অবশিষ্ট রইল, অবশিষ্ট বা তুমি ফেরত একবারে লিখতে পারো, ফেরত পেলো, ফেরত আসলো। ফেরত আসলো কত টাকা? দেখো 225 টাকা, 225 টাকা। তাহলে 200 এখানে 5 যদি বাদ দাও, তাহলে 5 বাদ দিলে থাকবে হাতে 1, 2 আর 1 এলো তোমার হলো 3, 3 আছে কত? 10 হবে, 7 হলে হাতে আমার 1, 2 আর 1 3, তাহলে 375 টাকা। এই 375 টাকা তার কাছে, তার হাতে অবশিষ্ট ছিল এইগুলা খরচ করার পরে। এখন সে কি কিনতে গেল? এখন সে মাছ কিনতে গেল। দেখো মাছ বাবদ তার কাছে ছিল, তার কাছে আছে 275 টাকা। মাছ বাবদ খরচ কত? মাছ বাবদ খরচ সে করলো কত? 220 টাকা, 220 টাকা। তাহলে অবশিষ্ট হয়ে যায় তার কাছে রইল, তার কাছে রইল। এখান থেকে তুমি যদি বাদ দাও, তাহলে এখানে বাদ দিলে আসবে হলো 25, 20, এখানে 5-এর 5 হাতে নাই কিছু, 2 এর কত হলো 7 হয়, 5 হলে এই 55 টাকা তার কাছে অবশিষ্ট রইল। এটাই তোমার অ্যান্সার। তো আশা করছি তুমি বুঝতে পারছো। তবে তুমি যদি চাইলে সবগুলো একসাথে যোগ করতে পারতা, যদি সে সবগুলো এক জায়গা থেকে কিনতো। যেহেতু সে সবগুলো এক জায়গা থেকে কেনে নাই, তার মানে তুমি একবারেও বাদ দিতে পারো না। যদি সবজি, আলু, মরিচ সব এরকম একবারে হইতো, তাহলে তুমি একবার থেকে বাদ দিয়ে দিতে পারতা। তো ভিউয়ার্স, আশা করছি দুই পার্টের অঙ্ক, এই অঙ্কটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যে ক্লাসেরই হোক, অঙ্ক হোক, ইংলিশ হোক, সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো যারা ইংলিশ নিয়ে চিন্তিত, তারা অবশ্যই আমার সাথেই থাকো। আমি তোমাদেরকে খুব দ্রুতই ইংলিশ ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করবো সমস্ত ক্লাসের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের এই 3 নাম্বার অঙ্কটা সলভ করব। দেখো 3 নাম্বারের বড় অপেক্ষা হলো এই যে অপেক্ষা বেশি আর কম, এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু অনেকগুলো অঙ্কতে থাকবে, যে অমকের থেকে তমকের বেশি টাকা আছে, অমকের থেকে তমকের কম টাকা আছে, অমকের টাকার 3 গুণ টাকা আছে, অমকের টাকার 2 গুণ টাকা আছে। এই ক্যাটাগরি কিন্তু বিভিন্ন অঙ্ক থাকে। তো আমরা একটা অঙ্ক করার মাধ্যমে এবং বাকি বিষয়গুলো আমরা প্রেজেন্টেশন করব, যেন একটা অঙ্কতেই তুমি সব বুঝতে পারো। দেখো আমরা দেখি যে পলি ও রাজনের একত্রে 18,650 টাকা আছে, রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো, ধরো জাস্ট বোঝো যে একটা জায়গায় ধরো 10টা আম আছে। এই 10টা আম থেকে ধরো একজনের 4টা আর একজনের 4টা, তাহলে মোট কয়টা? মোট হলো 8টা, মিসিং থাকে 2টা। একজনের যদি 2টা বেশি থাকে, তাহলে মোট হলো কত? তাহলে এইখানে এটা যদি যোগ করি, তাহলে এই 2টা বেশি 6, 6 আর 4 10। এখন তুমি একটা জিনিস ভাবো যে ওরা করলো কি, কম আছে, টাকাটা কম আছে, একজনের কয় টাকা কম আছে। এখন এই একই কথাটা যদি এইখানে তুমি এই লোকরে বলো, তাহলে তুমি ধরো এইটা হলো বি, এইটা হলো এ, এই লোকরে যদি তুমি বলো, তাহলে তুমি বলবা যে এর থেকে এর কম আছে, এটা কিন্তু কম আছে। আবার তুমি যদি এই লোকরে প্রশ্ন করো, তাহলে এটার বেশি আছে। তার মানে একই কথায় একই রকমের অঙ্ক, তোমার একজনের কম আছে, একজনের বেশি আছে। এখন যদি এই কমটা, ওরা বললো কি যে 10টা জিনিস, 10টা আম, একজনের 2টা কম আছে, এই যে এই 2টা হলো কম, এই 2টা কম বেশি, এইটাই হলো পার্থক্য। বললো কি একজনের 10টা আম আছে, সেইখান থেকে এই যে এইখানে যেমন কম বলছে, এখানে বললো কি 2টা কম, 2টা কম। তাহলে তোমাকে কি করতে হইতো? দেখো এই 2টা আগে বাদ দিতে হইতো, বাদ দিলে থাকতো কি তোমার 8টা, সেইখানে সমান 2 ভাগে ভাগ করতা, ভাগ করার পরেই একজনের এই বেশিটুকু 2 টাকা যোগ করে দিলে একজনের কিন্তু কমটা হয়ে গেল, জাস্ট ছোট। এখন আবার যদি বলতো যে এই একই 10রে বললো কি, এই একই 10টা বললো কি 2 টাকা বেশি আছে বেশির বেলায়, তাহলে তোমার বেশি হইলেও সেই একই কাজ করতে হতো, তোমাকে এই টাকা থেকে এই 2 আগে বাদ দিতে হইতো, বাদ দেওয়ার পর 2টা হয়ে যেত সমান সমান, সমানের পরে যারটা বেশি তার সাথে তুমি যোগ করে দিতে হইতো। তার মানে ব্যাপারটা হলো কম বলুক বেশি বলুক, সেই 2টা একই, মোট থেকে বিয়োগ দিতে হবে। জাস্ট এইরকম যে এর থেকে
2 টাকা কম আছে, দেখো 4 4 8 10 টাকা যদি মোট হয় 2 টাকা কম আছে, আবার দেখো 4 4 8 2 টাকা বেশি আছে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে এই 2 যদি তুমি মোট থেকে এই 2 যদি তুমি বিয়োগ করো তাহলে বেরোবে কত 8, এই 8টা যদি তুমি ভাগ করো 2 দিয়ে তাহলে বেরোবে কত 4, এই 4 হলো এভারেজ সবারই সমান আছে। এখন যদি তুমি আরেকজনের সাথে 4 প্লাস 2 করো তাহলে এর 2 টাকা বেশি আছে, আবার এই যোগ করার পর তুমি এমনি বলতে পারবে আরেকজনের 2 টাকা কম আছে, জাস্ট সিম্পল একটা ব্যাপার। তো সেই সোর্সে আমি আশা করছি তুমি বুঝতে পারছো যে ব্যাপারটা কিভাবে কাজ করে। তো আমি এইখানে লিখতে পারি একত্রে আছে 18,650 টাকা, কম আছে, কম বেশি যেটাই থাকে এই যে একই সিস্টেমের বিয়োগ করে নিতে হবে তোমাকে। তাহলে কম আছে তাহলে কম আছে কত টাকা, এই যে আমরা বিয়োগ করবো 1,680 টাকা, এই যে 1,680 টাকা। এই কম যখন বিয়োগ করে দিলাম, একজনের কম আছে, তার মানে একজনের কম যদি থাকে আর একজনের তো বেশি আছে। ধরো এই লোকের কম আছে, তার মানে কি এই লোকের তো বেশি আছে, তার মানে আমরা বেশির থেকে এই বেশিটুকু বাদ দিয়ে দিলাম, মানে বেশি লোকের থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি বেশি লোকের থেকে বাদ দিই তাহলে কি হয়, 0 0, এখানে আছে একটা কত হলে 8 আছে, কত হলে 15 হবে, 7 হলে হাতে আমার 1, 6 রাখে 7, 7 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতে আমার তোমার হলো 1, 1 রাখে 2, 2 আছে কত হলে 8 হবে, 6 হলে হাতে নাই কিছু 1। তাহলে এই টাকাটা সবার 2 জনের মাঝেই, এই টাকাটা 2 জনের মাঝে, এটা 2 জনের সমান, 2 জনের সমান, এটা 2 জনের সমান টাকা হইল। তাহলে এখন 2 জনের সমান হইলে কি একজনের অংশ যদি সমান হয় তাহলে 16 8 7 0 ভাগ 2, তাহলে বাড়াবে 16,000 হলো 8,000, 800 দিকে হলো 400, 70 হলো 70 দিকে হলো 35, এই টাকাটা একজনের হবে। তাহলে একজনের এই যে একজনের যে কম আছে এটা তো কমালা টাকা, আর এই টাকাটা আমরা বাদ দিলাম, তাহলে একজনের যদি এই টাকাটা থাকে তাহলে আরেকজনের কি আছে, সরি, একজনের যদি এই টাকা থাকে আরেকজনের কি আছে, আরেক জনের আছে 8 4 3 5 যোগ গেল এই যে যেটা আমরা বেশি কম ছিল, এই যে এটা আমরা বাদ দিয়ে দিলাম, কত আছে 16 8 0, তাহলে তার টাকা বাড়াবে কত 0, এটা 18 যোগ করলে হবে 5, হাতে নাই কিছু, 8 আর 3 যোগ করলে 11 1, হাতে আমার 1, 6 রেখে 7, 7 8 4 হলে 11 1, হাতে আমার 1, 1 রেখে 2, 8 আর 2 10, তাহলে একজনের আছে 10,115 টাকা, আর একজনের আছে 8,435 টাকা। তার মানে তুমি দেখো এই যে এত টাকা কম আছে, এই যে কম আলার টাকা বেরোলো, এই যে বেশি আলার টাকা, তাহলে তাদের 2 জনের টাকাই। তো সুতরাং এই পার্টটুকু যে বুঝতে পারবা যে 2 জনের, ধরো এখানে 2 জনের টাকা 10 টাকা আছে, একজনের কম একজনের বেশি, একজনের বেশি মানে আরেকজনের কম, আরেকজনের কম মানে আরেকজনের বেশি, সবটা থেকেই তোমাকে বেশিটুকু ওই কম বেশিটুকু বাদ দিতে হবে, বাদ দিলে 2 জনের টাকা সমান হবে, সমান হওয়ার পর 2টাকে ডিভাইডেড করতে হবে, সমান ভাগে ভাগ করার। এখন যার বেশি আছে বেশির সাথে ওই যেটুকু বেশি ওইটুকু যোগ করে দিতে হবে, আর যার কম আছে কম আছে। আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। তো ভিউয়ার্স বলবো যে এই অপেক্ষা মানে থেকে কম বেশি যেটাই হোক ওই বেশি কম তুমি সবসময় বাদ দিবা, বাদ দিয়ে 2টারে ভাগ করে দিবা, যার বেশি তার সাথে যোগ, যার কম তার তো কম হয়েই গেল। তো আশা করছি তুমি এই অঙ্কটা বুঝতে পারার পর এই অঙ্কটা এই বিষয়টা বুঝতে তোমার কোনো সমস্যা হবে না, একই থিম একই প্যাটার্ন। তো ভিউয়ার্স যারা যে কোনো ক্লাসের হও, যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্ট হোক, অঙ্ক বলো ইংলিশ বলো, আমার এই চ্যানেলটাতে কিন্তু সমস্ত ক্লাসের অঙ্ক ইংলিশ আপলোড দেওয়া হবে ধীরে ধীরে। তো তোমরা যে কোনো ক্লাসেরই হও না কেন, যে শ্রেণী হোক, যে ধরনের স্টুডেন্টই হোক, তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলটা 1-এর ভিতরে 100, সবসময় মাথায় রেখে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর এই যে মা ও মেয়ের বয়সের সমষ্টি, এইটা শুধু পঞ্চম শ্রেণীর অঙ্কই না, চাকরি প্রত্যাশীদের জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা পরীক্ষা দেবে, অর্থাৎ পঞ্চম শ্রেণী হোক যে কোনো শ্রেণীতে, এই সমষ্টির অঙ্ক থাকলে অঙ্কটা মাস্ট আসবেই আসবে, এটা মাথায়, এই ক্যাটাগরির অঙ্ক আসবেই। তো দেখো অঙ্কটা আমরা প্রথমেই পড়ি যে মা ও মেয়ের বয়সের সমষ্টি। তোমাকে প্রথমে বুঝতে হবে সমষ্টি মানে কি। সমষ্টি মানে একত্রে করে যোগফল, মানে মা আর মেয়ের 2 জনের বয়স একসাথে করার পরে এই 56 হয়েছে, ওই একসাথে করাকে বলে সমষ্টি। সমষ্টি মানে যোগফল। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। আচ্ছা একটা ব্যাপার হলো, এইখানে একটা প্রশ্ন থাকবে যে মেয়ের বয়স এখানে 3 গুণ, মায়ের যদি 3 গুণ হয়, মায়ের 3 গুণ, তাহলে মেয়ের কি 0 গুণ? যদি মেয়ের 0 গুণ হয় তাহলে কি মেয়ের বয়সই নাই? আবার যদি মেয়ের 0 হয় তাহলে মায়ের 3 গুণের সাথে 3 গুণ 0 করলে 3 0 0 হয়।
তাহলে এইখানে সবচেয়ে বড় ব্যাপার হলো মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। এখন এই যে এই অংশটা থাকে এইখানে মেয়ের বয়স সবসময় এক অংশ ধরা হয়, 1 গুণ। যদি মেয়ের বয়স 10 হয় মায়ের হবে 3 গুণ, 3 10 30। যদি মেয়ের বয়স 5 হয় তাহলে মায়ের বয়স 3 গুণ হবে, 3 5 15 হবে। যদি মেয়ের বয়স 1 হয় মায়ের বয়স 3 অক্ষে 3 হবে। এই ক্যাটাগরিতে হিসাব করা হয়েছে। তো সেইখানে যেহেতু এইখানে মেয়ের 1 গুণ আর মায়ের হলো 3 গুণ, যেহেতু মেয়ের দেয়া নাই তার মানে ধরে নিতে হবে মেয়ের 1 গুণ আর মায়ের 4 গুণ, তাদের মোট মিলে কত হয়েছে 4 গুণ। আর মোট মিলে বয়স কত 56। তাহলে তুমি ব্যাপারটা এরকম ভাবতে পারো 56 সমান সমান এই যে 4 গুণ, কারণ এই যে 3 যোগ 1 আর এই যে তাদের দুইজনের বয়স, এই সমষ্টির দুজনের বয়স হচ্ছে 56। এইটাই মূল থিম। এইখানে 3 না হয় এখানে 5 হইতে পারতো, 15 হইতে পারে, 2 হইতে পারে, 7 হইতে পারে, বিভিন্ন গুণ দিতে পারে। তবে যার বয়সের কথা বলবো সেটা অবশ্যই 1 গুণ হবে। তাহলে আমরা এখানে লিখি যে তাদের মোট অনুপাত কত 3 যোগ 1 সমান সমান 4। তাহলে আমরা দেখি 4-এ কত, তাহলে যদি তুমি দেখো 4 গুণে হয় 56 বছর। তাহলে 1 গুণে কত হয়, এই যে 56 ভাগ 4 বছর সমান সমান 4 10 40, 4 4 16। তাহলে হলো 14 বছর, 14 বছর এই ক্যাটাগরিতে হলো। এখন যদি অনেকে এইভাবে করে, আমি তোমাকে বোঝানোর জন্য দিলাম, অনেকে কিভাবে করবে, তাদের মোট কত, মোট হলো 4 গুণ, এই যে মোট হলো 4 গুণ। তাহলে এইরকম করে মাতার বয়স সমান সমান এই যে 56 এই যে গুণ দিয়ে এই 4 ভাগের 3 ভাগ। তাহলে এটা কত হবে 4 গুণ 56 কত হয় 4 দিয়ে 56 কাটা, যেহেতু নিচে মনে মনে 1 আছে তার মানে উপর নিচে হলে ভাগ হয়। তাহলে 56 কাটলে এটা কত হবে, এটা 14 হবে। তাহলে 14 গুণ হলো 3, তাহলে 3 14 এই যে 42 বছর। তাহলে এই 56 থেকে 42 বাদ দিলে আর এক গুণে থাকবে আর 14 বছর। এটা যদি মাতার বয়স, আর তুমি কন্যার বয়স তুমি যদি একই রকম করে 56 গুণ কন্যার বয়স হলো 1 গুণ আর এখানে 4, তাহলে এটা করলে কত হবে 14, এখানে 14 কে 14। এরকমও করা যাবে, তুমি চাইলে এরকম ভাগ করবে। এটা কি 1 গুণে যদি 14 হয় তাহলে মাতার কত, মাতার 3 গুণ সমান সমান 14 গুণ 3, 3 14 এই যে 42। তো যে এরকম করতে পারো করো। তো এই ক্যাটাগরির অঙ্কগুলোতে অনেক সময় কিন্তু 3 গুণের জায়গায় 6 গুণ 5 গুণ এরকম দিয়ে থাকে। তো ভিউয়ার্স আশা করছি তুমি বুঝতে পারছো যে তাদের সমষ্টি দুজনের বয়সের একটি হয়েছে 56 বছর, আবার দুজনের বয়সের গুণ মানে ওই যে সমষ্টি কয় গুণ আছে সেটা মিলেও হয়েছে ওই 4, এবং 4 দিয়ে তুমি ভাগ করে যে যার যে কয় ভাগ তুমি দিয়ে দিতে পারো, গরু ভাগ, কুরবানির গরু ভাগের মতন। তো ভিউয়ার্স আশা করছি তুমি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি পরবর্তীতে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছো তোমরা জানো যে এই চ্যানেলে ইংলিশ অঙ্ক সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও আপলোড দেওয়া হবে। তো যারা যে কোনো ক্লাসেরই হও অবশ্যই এই চ্যানেলটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতন বাই।